ওকে, তো গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাডসেটস, কল টু অ্যাকশন, বাটন কি, ক্যারোসেল অ্যাডস কি, বিলিং, তারপরে অডিয়েন্স ইনসাইট, তারপরে ইভেন্ট ম্যানেজারের ভিতরে কনভার্সন ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল কি, কাস্টম ইভেন্ট কি বা ইভেন্ট ট্র্যাকিং কি। এই বিষয়গুলো আমরা বেসিকটা জানছিলাম গত ক্লাস থেকে। আর আজকে আমরা শিখব আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শিখব ফেসবুক অ্যাডস ম্যানেজারে অডিয়েন্স কয় ধরনের আছে এবং কয় ধরনের অডিয়েন্স ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো এই যে অডিয়েন্সের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে, কারণ আমরা যদি ভালোভাবে অডিয়েন্স তৈরি করতে পারি তাহলেই আমরা আমাদের ক্যাম্পেইনকে প্রফিটেবল করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমাদের অডিয়েন্স কয় ধরনের আছে এবং এই অডিয়েন্স কিভাবে কিভাবে তৈরি করা যায় এগুলো সম্পর্কে একদম ডিটেলসে আমাদের নলেজ থাকার দরকার এবং এটা শিখতে হবে আমাদের। ঠিক আছে, তো এর জন্য আমরা অডিয়েন্স কি এটা আমরা শিখবো অ্যাডস ম্যানেজার থেকে। তো অ্যাডস ম্যানেজার চলে গেলাম, এখান থেকে আমরা অডিয়েন্সের যে টপিকটা বা যে ট্যাবটা এটা আমরা কোথায় পাবো, এখান থেকে আমরা এই যে অল টুলসে ক্লিক করার পর এইখানেই বাম পাশে যে কোনো এক জায়গায় আপনি অডিয়েন্স নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, আর এই যে শর্টকাটস এইখানের মধ্যে অনেক সময় পাবেন, যদি আপনি বেশিরভাগ এটা ইউজ করে থাকেন। তা না হলে একটু নিচে গেলে এখানে আপনি অডিয়েন্সের একটা অপশন পাবেন, যে দেখেন অ্যাডভার্টাইজার, এখানে আন্ডারে অডিয়েন্সেস নামে একটা সেকশন পাচ্ছি আমরা। তো অডিয়েন্সের সেকশনে আমরা যাই যদি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমরা কি কি ধরনের অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। তো এখানে আমি লিস্ট করে রেখেছি, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে কি সেভড অডিয়েন্স। আচ্ছা, গত ক্লাসে নাকি এর আগের ক্লাসে আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ভিতরে ডিটেল টার্গেটিং এর অপশন দেখেছিলাম, তাই না? ওইখানে দেখেছিলাম আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার্স বা ডেমোগ্রাফিক্স দিয়ে কিভাবে অডিয়েন্স টার্গেট করতে হয়। তো ওই যে অডিয়েন্সটা আমরা তৈরি করেছিলাম ওইটা ছিল কিন্তু সেভড অডিয়েন্স। ঠিক আছে, ওইটা যদি আমরা সেভ করে রেখে দিতাম তাহলে ওইটা সেভড অডিয়েন্স হিসেবে থাকতো। আর কাস্টম কি আর লোকাল কি এটা এখনই দেখিয়ে দিচ্ছে, আর সেভ অডিয়েন্সটা আমি আবার একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো অডিয়েন্সের ভিতরে আসলে আমরা ঠিক এরকম তিনটা অপশন পাবো, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আর একটা লোকাল আর একটা সেভড অডিয়েন্স। এত স্লো নেট। ওকে, তো এইখানে আমরা আসলাম অডিয়েন্স অ্যাডস ম্যানেজার থেকে আমাদের কিসে আসলাম, অডিয়েন্সেস এর মধ্যে। এখানে আসার পর আমরা দেখতেছি কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন পাচ্ছি, লুকেলাইক এবং সেভড অডিয়েন্স নামে একটা অপশন পাচ্ছি। ঠিক আমি যেরকম দেখিয়েছিলাম আপনাদেরকে ডায়নালিস্টে যেরকম রেখেছিলাম ঠিক এরকম, এবং নিচে গেলে আরেকটা অপশন পাচ্ছি স্পেশাল অ্যাড অডিয়েন্স। তো এটা আমি এখানে নোট করি না, এটা তেমন একটা ইউজ হয় না। স্পেশাল অ্যাডস অডিয়েন্সটা আসলে কাদের জন্য, যেমন কোনো কি বলে এটা, ফেমাস কেউ একজন, যাদেরকে আমরা কি বলে থাকি, ফেমাস যারা হয়ে থাকে স্টার, তারপরে যারা আপনার পলিটিশিয়ান, ঠিক আছে, বা হাউজিং রিলেটেড কোনো অ্যাড যদি দেন, যেমন কি বলে এটাকে, রিয়েল এস্টেটের কোনো অ্যাডস যদি দেন, সেক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স ইউজ করা যেতে পারে। কারণ তখন আমাদের অ্যাডটা রান করার জন্য একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি চুজ করতে হয়, হাউজিং অথবা এমপ্লয়মেন্ট যদি হয়, যেমন কাউকে জব দিতেছেন বা জব দেওয়ার একটা অপরচুনিটি নিয়ে আপনি শেয়ার করতেছেন একটা অ্যাডস। ঠিক আছে, তো ওই ধরনের কোনো অ্যাডস হলে আমরা আসলে স্পেসিফিক কোনো এজ বা জেন্ডার টার্গেট করতে পারি না, সবাইকে টার্গেট করতে হয়। ওইগুলো হচ্ছে আপনার স্পেশাল অ্যাড অডিয়েন্স। যে ক্যাটাগরিতে আমরা স্পেশাল অ্যাড দিয়ে থাকি, যেমন, আচ্ছা আমি এটা আপনাদেরকে অ্যাডস ম্যানেজারের থেকেই বুঝাবো। যেমন আমরা যদি এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাই, এখানে গেলে আমরা একটা জায়গায় স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমি যদি কোনো রিয়েল এস্টেট বিজনেসের জন্য অ্যাড দেই তাহলে সেই স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বা কোনো পলিটিশিয়ানের জন্য যদি কোনো অ্যাড দেই সেক্ষেত্রেও সেটা সিলেক্ট করতে হবে, আবার এমপ্লয়মেন্টের জন্য করতে হবে। এরকম কয়েকটা অপশন আছে যেগুলোর জন্য, যে সার্ভিসের জন্য অ্যাড দিতে গেলে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করতে হয়। আর যখনই আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করব, আর ওই অ্যাডসের জন্য যে অডিয়েন্স ইউজ করবো সেটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স। আচ্ছা, এটাও রাখলাম। এটাও রেখে দিলাম এখানে। ঠিক আছে, এটা শুধুমাত্র স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য, যে অ্যাড ক্যাটাগরিতে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা ইউজ করবো আর কি। এটা আপাতত আমরা মাইনাস করে এই তিনটা বিষয় আগে শিখি।
তো এখানের মধ্যে আচ্ছা, এখানের মধ্যে আমাদের কাস্টম অডিয়েন্সটা কি এটা আমরা একটু শিখি, ঠিক আছে? তো ধরেন আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো, এখন ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখাইতেছে কি চুজ দ্য কাস্টম অডিয়েন্স সোর্স। এখানে অনেকগুলো সোর্স দেখাইতেছে। একটা হচ্ছে ইওর সোর্স, যেমন ওয়েবসাইট, অ্যাপ, অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। আবার নিচে দেখাইতেছে মেটা সোর্স বা ফেসবুক সোর্স, ঠিক আছে, যেখানে ভিডিও, লিড ফ্রম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিং, অনেক কিছু আছে। তো এখানে দুইটা অপশন পাচ্ছি, ঠিক আছে? তো এই দুইটা অপশন হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার অপশন, এগুলোর বাইরে আর নাই। আর এই দুইটা অপশনের মধ্যে এই যে অপশন ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটের যে অপশনটা, এটা ইউজ করতে গেলে অবশ্যই আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকতে হবে। আর বাদ বাকিগুলো ফেসবুক পিক্সেল ছাড়াও করা যেতে পারে, আর এটাও আমাদের ফেসবুক পিক্সেল ছাড়া করতে পারবো। এখানের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে কিভাবে রিটার্গেটিং অ্যাড তৈরি করতে হয় সেটা, এবং এটার জন্য আমাদের ফেসবুক পিক্সেল লাগবে। তাহলে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স বলতে কি বুঝাইতে মানে বুঝতে পারতেছি। এখান থেকে কাস্টম অডিয়েন্স হচ্ছে এই ধরনের অডিয়েন্স যে ভিজিটররা অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, ঠিক আছে? মানে যে ভিজিটর আপনার ব্র্যান্ড অথবা আপনার বিজনেস সম্পর্কে এর আগে কোনো না কোনোভাবে তারা অ্যাড অথবা আপনার কোনো একটা পোস্ট তারা দেখছে এবং আপনার ওয়েবসাইট ভিজিট করছে, অথবা আপনার ভিডিও ভিউ করছে, অথবা আপনার কোনো একটা লিড জেনারেশন ক্যাম্পেইনের মধ্যে লিড ফর্ম ফিল আপ করছে, অথবা কোনো কিছু শপ করছে, অথবা আপনার ফেসবুক পেজে লাইক দিছে, অথবা কমেন্টস করছে, অথবা যে কোনোভাবে এঙ্গেজড হয়েছে, হ্যাঁ, অথবা আপনার কাছে ওই কাস্টমারের নাম, অ্যাড্রেস এবং তার ইমেল অ্যাড্রেস, এইসব কিছু ইনফরমেশন আছে। এই ধরনের কোনো ডাটা দিয়ে যদি আপনি কোনো অডিয়েন্স তৈরি করতে চান, সেটা হবে আপনার কাস্টম অডিয়েন্স। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, কাস্টম অডিয়েন্স হচ্ছে ওই ধরনের অডিয়েন্স তৈরি করা, অর্থাৎ যাদের সম্পর্কে আমরা বা অ্যাডভার্টাইজার যারা তারা অলরেডি জানে এবং যাদের ডাটা আমাদের কাছে আছে। অর্থাৎ আমরা রিটার্গেটিং করার ক্ষেত্রে আমরা কাস্টম অডিয়েন্সটা ইউজ করব। এখানে দেখেন যতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের মধ্যে ইউজ করতে গেলে আমাদের সোর্স লাগবে। সোর্স ছাড়া আমরা কোনোভাবেই আমরা সোর্স ছাড়া এটা করতে পারবো না। আর সোর্স বলতে গেলেই আপনার আগের কোনো একটা বিষয়বস্তু এখানে লাগবে। আগের বলতে হয়তো আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর ভিজিট করছে সেটা হতে পারে, আপনার কোনো একটা অ্যাপ কোনো একজন ভিজিটর ইনস্টল করছে, হতে পারে আপনার কোনো একটা ক্যাটালগ কোনো একজন ক্লায়েন্ট বা কোনো একজন ভিজিটর ভিজিট করছে, অথবা ফেসবুক সোর্স যদি হিসাব করেন কোনো একটা ভিডিও হয়তো কোনো একজন ভিউয়ার্স দেখেছে। তাইলে এখানে যতগুলো বিষয় আমরা দেখতেছি, ইওর সোর্স এবং মেটা সোর্স, প্রত্যেকটা বিষয় আমাদের পুরাতন বলতে কি, যেমন একজন ভিজিটরের জন্য পুরাতন, সে এগুলা সম্পর্কে বা এগুলোর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো, জি জি ভাইয়া। কি বুঝলাম আমরা বুঝলাম যে কাস্টম অডিয়েন্স হচ্ছে ওই ধরনের অডিয়েন্স যে অডিয়েন্সটা আসলে আমাদের ব্র্যান্ড সম্পর্কে অলরেডি কোনো না কোনোভাবে জানে, অন্তত একবার হলেও তারা আমাদের ব্র্যান্ডটাকে দেখছে। আর ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছে, মানে আমাদের বিজনেসটা। ধরেন আপনি একটা নতুন একটা বিজনেস ক্রিয়েট করছেন, একটা ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজে আপনার সার্ভিস সম্পর্কে একটা ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করে আপনি একটা অ্যাডস দিচ্ছেন, অথবা কেউ কোনো না কোনোভাবে আপনার ওই ফেসবুক পেজে লাইক করছে, পরবর্তীতে সেই ভিডিওটা দেখতে পারছে। তো ধরেন ভিডিওটা কেউ একজন 1 মিনিট বা 2 মিনিট দেখছে ফুল, হ্যাঁ, তাহলে ওই লোকটাকে যখন আপনি আবার অ্যাড দেখাতে যাবেন বা রিটার্গেট করতে যাবেন, তখন যে অডিয়েন্সটা তৈরি করবেন সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্সের ভিজিটর যারা, তারা অলরেডি আপনার বিজনেস সম্পর্কে জানে, কারণ বিজনেস সম্পর্কে না জানলে আপনি সেটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না, বা তাদেরকে আবার রিটার্গেটিং অ্যাড দিতে পারবেন না। বুঝাইতে পারলাম? আচ্ছা, তো আচ্ছা, তাহলে কাস্টম অডিয়েন্সের মধ্যে আমরা যে সোর্সগুলো পাই, আমরা এই সোর্সগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। এই সোর্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট যে সোর্সটা আছে এটাতে, বুঝছেন? তো এটার জন্য আগে আমি একটু কাজ করি, এখান থেকে এটা চেঞ্জ করে অন্য একটা দিই যেটাতে, ওকে, এটার মধ্যে পিক্সেল আছে। কারণ আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে গেলে ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকতে হবে। তা না হলে আমরা ওই ওয়েবসাইটের ভিজিটরদেরকে রিটার্গেটিং অ্যাড দেওয়ার জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো না কোনোভাবেই।
ওয়েবসাইটটা কানেক্টেড থাকতে হবে এবং অ্যাক্টিভেট করা থাকতে হবে ওই যে পিক্সেলটা ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, আমরা এখনই দেখব কেন আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল থাকা লাগবে। আর যে ওয়েবসাইটের পিক্সেল নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে এটা তো আপনাদের আগেও দেখাইছি মেবি একজন ক্লায়েন্টের। ওকে, এই সেই ওয়েবসাইট যেটার মধ্যে অলরেডি পিক্সেল ইনস্টল করা আছে। তো সাপোজ আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে কতজন ভিজিটর ভিজিট করছে লাস্ট 30 দিন অথবা 60 দিনে, আমি তাদেরকে আবার আমার একটা শো করাবো। সেক্ষেত্রে আমি এই পিক্সেল থেকে, অর্থাৎ এই যে পিক্সেল, এই পিক্সেল থেকে আমি একটা অডিয়েন্স তৈরি করতে পারি। এটা একটা কাস্টম অডিয়েন্স হতে পারে। আচ্ছা, আবার ধরেন আমার এই ওয়েবসাইটে কোনো ভিজিটর আসার পর যতজন ভিজিটর এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, অর্থাৎ যারা যারা কার্টের মধ্যে তাদের প্রোডাক্ট অ্যাড করে রেখেছে পরবর্তীতে কেনার জন্য, আমি যদি চাই কিছুদিন পর বা এখনই আমি ওই ভিজিটর যারা, অর্থাৎ ধরেন 1000 লোক আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে রেখেছে বাট তারা প্রোডাক্ট পারচেস করে নাই। হ্যাঁ, তো আমি যদি চাই ওই 1000 পার্সনদেরকে অ্যাড শো করাবো একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে, তাহলে আমার এই পিক্সেলটা লাগবে এবং এইখান থেকে সেটা করতে হবে। বাহ, এত লেট! কি ব্যাপার, এখানে সব এরকম কেন? পিক্সেল থাকা সত্ত্বেও ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আগের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে হয়তো কোনো একটা প্রবলেমের কারণে রেস্ট্রিক্টেড, হয়তো এই জন্য দেখাই নাই এই অপশনগুলো ক্রিয়েট করার। তো এটা একটা আমার ক্লায়েন্টের পুরাতন একটা অ্যাড অ্যাকাউন্ট যেটার মধ্যে অলরেডি অনেকগুলো কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে। এটার মধ্যে দেখি আমরা। তো আগেরটার মধ্যে ছিল একরকমের ইন্টারফেস, কারণ এটা ছিল একদম নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট যেটার মধ্যে এর আগে কখনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয় না। আর এটা হচ্ছে একদম মানে এটা একটু পুরাতন আর কি, এটার মধ্যে অনেকগুলো অডিয়েন্স আছে অলরেডি। তো এখান থেকে যখন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে আগের মতোই 4টা অপশন পাবো। আমরা কাস্টম অডিয়েন্স এখন দেখব। এখান থেকে আমাদেরকে ওয়েবসাইট সিলেক্ট যদি করি, তাহলে দেখেন কি দেখাইতেছে। ওকে, তো ওয়েবসাইট সিলেক্ট করার পর এখানে আমাদেরকে দেখাইতেছে ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে এনি এবং আরেকটা অপশন পাবেন কি অল। এনি এবং অলের বিষয়টাতে আমি আসছি। এর আগে আমরা দেখি এখানে সোর্স হিসাবে আমাদের কি দিতে হবে। সোর্স হিসাবে এখানে আমাদেরকে দিতে হবে আমাদের ফেসবুক পিক্সেল, অবশ্যই যেটা অ্যাক্টিভেটেড এবং এই অ্যাড অ্যাকাউন্টের সাথে যেটা কানেক্টেড এবং যেটা আমাদের ওয়েবসাইটের সাথেও কানেক্টেড। ঠিক আছে, এটা দেখেন গ্রিন থাকবে অবশ্যই। আর যদি এটা কানেক্টেড না থাকে অথবা ইনস্টল করা না থাকে ওয়েবসাইটের সাথে, সেক্ষেত্রে এটা এরকম গ্রিন থাকবে না, এটা লাল থাকবে। ঠিক আছে, তো এই অ্যাড অ্যাকাউন্টে আর কোনো সোর্স নাই, অর্থাৎ কোনো পিক্সেল নাই, একটাই, এবং এটা অ্যাক্টিভেটেড এবং এটা গ্রিন দেখাচ্ছে।
তো এই পিক্সেল দিয়ে আমরা এখন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো। অর্থাৎ এখন আমি যদি চাই যে লাস্ট 30 দিন কতজন আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আমি একটা শো করাবো স্পেসিফিক্যালি, ঠিক আছে। সেক্ষেত্রে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে ইভেন্টস, অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে একটা নাম দিলাম, ধরেন লাস্ট লাস্ট এরকম একটা নাম দিয়ে আমি যখন একটা ডেসক্রিপশন দিতে পারবো, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তো একটা নাম দিয়ে আমি এখানে একটা ক্রিয়েট অডিয়েন্স যদি ক্রিয়েট করি, সেক্ষেত্রে নর্মালি আমার এই যে লাস্ট 30 দিন আমার এই ওয়েবসাইট যারা যারা ভিজিট করছে তাদেরকে আমি আবার নতুন করে অ্যাড শো করাতে পারবো। এটা একটা রিটার্গেটিং ক্যাম্পেইন হতে পারে, ঠিক আছে। তো এইটা আমি কিভাবে করলাম, এখানে সোর্স হিসাবে প্রথমে সিলেক্ট করলাম আমাদের পিক্সেল, তারপরে সিলেক্ট করতে হবে আমাদের যে কোনো একটা ইভেন্টস। এখন এই ইভেন্ট আসলে কি এটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে। এখানে ইভেন্টটা কি, এই ইভেন্টটা হচ্ছে আমরা গত ক্লাসেও আলোচনা করছি, অর্থাৎ আমার ওয়েবসাইট আসার পর একজন ক্লায়েন্ট মানে কি কি করতেছে তার বিহেভিয়ারসটা ট্র্যাক করার জন্য আমাদের কিছু ইভেন্ট ক্রিয়েট করতে হয়। আর ওই ইভেন্টগুলো হচ্ছে সে অ্যাড টু কার্ট ক্লিক করছে, নাকি সার্চ করছে, নাকি কন্টাক্ট আসে ক্লিক করছে, নাকি শুধু প্রোডাক্ট পেজ ভিউ করেই চলে গেছে। এই প্রত্যেকটা বিহেভিয়ার ট্র্যাক করার জন্য একটা অপশন আছে, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা নাম আছে। যেমন কেউ যদি সার্চ করে, সার্চের জন্য আলাদা একটা ইভেন্ট নেম আছে, বা সার্চ করেছে আমার প্রোডাক্ট, এই বাটনে যদি কেউ ক্লিক করে, অর্থাৎ কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে বাস্কেটের মধ্যে কোনো প্রোডাক্ট রাখে, সেটার জন্য অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট আছে। আবার কেউ যদি আমার প্রোডাক্টটা কিনে থাকে, ঠিক আছে, অ্যাড টু কার্ট বাটন থেকে কেউ যদি আমার একটা প্রোডাক্ট কিনে থাকে, সেক্ষেত্রে সেটা পারচেস ইভেন্ট নামে একটা ইভেন্ট তৈরি করা যায়। তো এই যে প্রত্যেকটা বিষয়ে মানে ক্লায়েন্ট ভিজিটরের বিহেভিয়ার ট্র্যাক করার জন্য, মানে সে পারচেস করছে কিনা, সে আমার প্রোডাক্ট ভিউ করছে কিনা, সে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ট্রাই করছে কিনা, বা সে আমার ওয়েবসাইটে এসে কোনো কিছু সার্চ করেছে কিনা, এই প্রত্যেকটা বিহেভিয়ার্স ট্র্যাক করার জন্য আমাদের এক একটা কাস্টম ইভেন্ট আমরা তৈরি করতে পারি, যেগুলোর নাম আমরা যখন অ্যাডস ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা যখন ইভেন্ট ম্যানেজার থেকে আমরা তৈরি করব, কাস্টম ইভেন্ট তৈরি করব, তখন আমরা দেখতে পারবো। আপাতত জেনে রাখেন যে এগুলোকেই বলা হয় এক একটা ইভেন্ট, ঠিক আছে। যেমন এখানে বর্তমান যে ইভেন্টটা তৈরি করা আছে বা যেটা সিলেক্টেড আছে অল ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আমার ওয়েবসাইটে কোনো একজন আসলেই সে একজন মানে ওয়েবসাইট ভিজিটর হয়ে গেল, ঠিক আছে, এটা একটা ইভেন্ট হতে পারে। কিন্তু সে যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতো, তাহলে সেটা একটা অ্যাড টু কার্ট ইভেন্ট হইতো। শুধু অ্যাড টু কার্ট ইভেন্ট না, সে যেহেতু আমার ওয়েবসাইট ভিজিট করেই অ্যাড টু কার্টে ক্লিক করছে, সেহেতু সে একদিকে আমার ওয়েবসাইট ভিজিটর আর একদিকে আমার অ্যাড টু কার্ট ক্লিক করছে, এরকম মানে অ্যাড টু কার্ট ক্লিকার আর কি, ঠিক আছে, যে অ্যাড টু কার্টে ক্লিক করে রেখেছে। আবার সে যদি পারচেস করে, সেক্ষেত্রে সে পারচেসের আন্ডারে চলে যাবে, পারচেস ইভেন্টের আন্ডারে সেই ভিজিটরটা চলে যাবে, ঠিক আছে। তো এই পারচেস ইভেন্টের আন্ডারে গেলে এর আগে যে দুইটি ধাপ সে অতিক্রম করছে, যেমন ভিজিট করছে, অ্যাড টু কার্টে ক্লিক করছে, তারপরে পারচেস করছে, তাহলে সে অ্যাড টু কার্টের আন্ডারেও থাকলো, ওয়েবসাইট ভিজিটরের আন্ডারেও থাকলো, আবার পারচেসের আন্ডারে থাকলো, ঠিক আছে। এরকম আমাদের আলাদা আলাদা ইভেন্ট তৈরি করে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটরদেরকে ট্র্যাক করব সে আসলে কি করতেছে। আর পিক্সেলটা মূলত ইউজ করাই হয় এই কারণে, অর্থাৎ আমার ওয়েবসাইটে ভিজিটররা আসলে কোন প্রোডাক্টটা বেশি ভিউ করতেছে, বা কোন প্রোডাক্টটাতে বেশি পরিমাণে অ্যাড টু কার্টে ক্লিক করতেছে, কোন প্রোডাক্টটা বেশি পারচেস করতেছে, এগুলো ট্র্যাক করার জন্য, এবং ওইগুলো ট্র্যাক করে ইন ফিউচারে তাকে আবার অ্যাড দেখানোর জন্য আসলে এই পিক্সেলটা কাজে লাগে। আর এটা করার জন্যই হচ্ছে আমাদের এই জায়গা যেখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে থাকি। তো ইভেন্টটাকে আমরা বুঝতে পারছি, সোর্সটা তো বুঝলাম, আমাদের ফেসবুক পিক্সেল সিলেক্ট করব, আর এখান থেকে একটু পরে বুঝতেছি এনি এবং অল কি। আর ইভেন্টটা বুঝলাম, অর্থাৎ ওল ওয়েবসাইট ভিজিটর একটা ইভেন্ট, আর অন্যান্য ইভেন্ট আমরা দেখবো। আর রিটেনশন মানে হচ্ছে আমি লাস্ট কত দিনের বিহেভিয়ার্সকে আবার রিটার্গেটিং করতে চাচ্ছি, অর্থাৎ আমি লাস্ট কত দিনের ডাটা চাচ্ছি, এটাও সহজে বলতে পারে। যেমন এখানে যদি 30 দেন, তার মানে আপনি লাস্ট 30 দিনে যারা যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে রিটার্গেটিং দেখাতে চাচ্ছেন। আর যদি আপনি এখানে দেন যে এরকম যে 300 তো আপনি দিতে পারবেন না, 180 মেবি হাইয়েস্ট, যেমন 180, ঠিক আছে। ধরেন আপনি 180 দিন আগে, অর্থাৎ আজকে থেকে গত 180 দিনে যারা যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে এই অডিয়েন্স দিয়ে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে। এই রিটেনশনটা হচ্ছে এটা, অর্থাৎ আপনি কত দিনের ডাটা চাচ্ছেন, 60 হলে 60 দিবেন, আপনার যতদিন ইচ্ছা ততদিন দিতে পারেন, সমস্যা নেই, বাট 180 দিন ম্যাক্সিমাম।
আচ্ছা, এখন ইভেন্টের মধ্যে আমরা একটা দেখলাম ওয়াল ওয়েবসাইট ভিজিটর, এবং এখানে যদি আরো ক্লিক করি আমরা আরো অনেকগুলো অপশন পাবো, যেমন আরো আছে কি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। ঠিক আছে, এটা একটা অপশন হতে পারে। যেমন এটা যদি আপনি দেন তাহলে এখানে একটা অপশন আছে, আপনি পাবেন যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস। যেমন আপনি চাচ্ছেন কোনো একটা ওয়েব পেজ, যেমন নিউ অ্যারাইভাল, এটাতে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, যেমন আপনি চাচ্ছেন কোনো একজন ভিজিটর এই ওয়েবসাইটে যদি আইসা থাকে এর আগে, তাদেরকে টার্গেট করবেন। ধরেন আপনার ওয়েবসাইটে ভিজিটর আছে 2000 লাস্ট 30 দিনে। এখন 2000 জনের মধ্যে সবাই তো আর এই লিঙ্কে আসবে না, বা এই লিঙ্কে সবাই ক্লিক করে তো এই প্রোডাক্ট পেজে আসবে বলে মনে হয় না। কেউ আছে হোম পেজ থেকেই চলে যায়, কেউ আছে অন্য জায়গায় ক্লিক করছে। এখন আপনি যদি স্পেসিফিকভাবে টার্গেট করতে চান যে যারা যারা এই নিউ অ্যারাইভালস এই লিঙ্কে ক্লিক করছে বা এই বাটনে, শুধু তাদেরকে টার্গেট করবো, সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস। ঠিক আছে, এখান থেকে একটা অপশন পাবেন আপনি কি কন্টেন্টস, ডাজেন্ট কন্টেন্টস এবং ইকুয়ালস। ঠিক আছে, তো এখানে যদি কন্টেন্টস এর মধ্যে আপনি দেন যে অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ভ্যালুস। ঠিক আছে, যেমন আমার এই ওয়েব পেজ যদি আমি ট্র্যাক করতে চাই, এখন আমি যদি এটা দিয়ে দিই যেমন ফিচার ওয়াচেস, ঠিক আছে, যেমন এটা দিলাম ইউআরএল কন্টেন্টস এই জিনিসটা। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের মধ্যে যে ইউআরএল এর মধ্যে এই লেখাটা আছে আর ওই ইউআরএল এ যারা যারা ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করব। ঠিক আছে, এখন আমি এই যেভাবে আছে এইভাবে সেম লাস্ট 30 ডেজ এটা দিলাম ফিচার হোয়াটসঅ্যাপ পেজ ভিজিটর্স, এই একটা নাম দিলাম। এই নামটা আসলে কেউ দেখবে না, কারোর সামনে যাবেও না। এই অডিয়েন্স নামটা হচ্ছে আমার মনে রাখার সুবিধার জন্য, অর্থাৎ আমি যখন এই অ্যাডস ম্যানেজারের মধ্যে অ্যাড তৈরি করব, অর্থাৎ ক্রিয়েটে দিয়ে যখন আমি অ্যাড তৈরি করব, তখন আমরা কিন্তু এইখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি সেটা ইউজ করতে পারবো এখানে। তো এখানে ইউজ করার সময় আমার যাতে মনে থাকে যে এই অডিয়েন্সটা তো আসলে এটা দিয়ে তৈরি করছিলাম, যে এই পেজ যারা যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করার জন্য। কারণ আপনি যদি সবগুলো এরকম দিয়ে দেন যে লাস্ট 30 দিন, লাস্ট 60 দিন, তাহলে তো আর আপনি বুঝতে পারবেন না যে লাস্ট 30 দিনে ওয়েব পেজ ভিজিটরকে টার্গেট করতেছেন নাকি অ্যাড টু কার্ট ভিজিটরকে মানে টার্গেট করতেছেন। তো এই জন্য আমরা এখানে লিখে দিব সংক্ষেপে, অথবা চাইলে আপনি এডিশনাল ডেসক্রিপশন এখানে দিতে পারেন, যে আপনি লিখতে পারেন যে এখানে আমি টার্গেট করেছি যারা যারা এই ওয়েব পেজ ভিজিট করেছে এবং লাস্ট 30 দিন। এটা ডেসক্রিপশনও দিতে পারেন অথবা অডিয়েন্স নেমের মধ্যে দিতে পারেন। সবথেকে ভালো ওই অডিয়েন্স নেমটা সুন্দরভাবে গুছিয়ে লেখা, যাতে আপনার এখানে মানে কোনো প্যাচ না লাগে যে কোন অডিয়েন্সটা আসলে এটার জন্য তৈরি করেছিলাম পরবর্তীতে। এটা একান্তই আপনার জন্য, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তো এখানে কন্টেন্টস দেই যদি, তার মানে ইউআরএল এর মধ্যে এটা থাকতে হবে। আরো চাইলে আপনি আরো কিওয়ার্ড দিতে পারেন, অর্থাৎ কোন কোন কিওয়ার্ড, আপনি যে শুধু এই ওয়েব পেজটাকে টার্গেট করতেছেন তা না, আপনি চাইলে এটা যেমন ফিচার্ড ওয়াচেস, এটার মধ্যে আসলে দেখাইতেছে যে ওয়াচ অ্যাক্সেসরিজ, যে আপনি চাচ্ছেন এইটাও, এইটার পাশাপাশি, অর্থাৎ এইটার পাশাপাশি যদি এই লেখাটাও যদি থাকে, ঠিক আছে, এই লেখাটাও যদি থাকে ইউআরএল এর মধ্যে, এক্ষেত্রে আপনাকে পুরো ইউআরএল দেওয়া লাগবে না। ইউআরএল কন্টেন্টস মানে ইউআরএল এর মধ্যে, মানে ইউআরএল ধারণ করতেছে এই লেখাটা, এই লেখাটা যদি ধারণ করে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স হবে সে। পুরো ওয়েবসাইটের মধ্যে আপনার এইরকম ইউআরএল তো আর অনেকগুলো পাবেন না, আপনার এটা একদম স্পেসিফিক হয়তো আপনার একটা ইউআরএল, তাই না? তো এই কিওয়ার্ডটা যদি আপনার আরো কোনো ইউআরএল এর মধ্যে থাকে, সেটাও কিন্তু আপনার এখান থেকে টার্গেট হচ্ছে একটা কিওয়ার্ড দেওয়ার মাধ্যমে। তো এই দুইটা দিলাম, দিয়ে যদি আমি একটা অডিয়েন্স তৈরি করি, তাহলে আমার এই দুইটা পেজ এখন ট্র্যাক করবে, এইটা আর এইটা। এই দুইটা পেজের মধ্যে যারা যারা রিসেন্ট 30 দিন আমার এটা ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করতে পারবো এই অপশনের মাধ্যমে। এখন কন্টেন্টের পরে এখানে যদি আমি দিই ইকুয়াল, ঠিক আছে, এই যে ইকুয়াল যদি দেই, আগে একটু কেটে নেই, আচ্ছা, তো এখানে যখন আমরা ইকুয়ালস দিব, সেক্ষেত্রে এখানের মধ্যে আপনার যে কোনো একটা লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন, যে এই লিঙ্কটা আমার হুবহু থাকতে হবে। ঠিক আছে, এরকম আপনি লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিতে পারেন যে ইউআরএল মানে হচ্ছে ইউআরএল ইকুয়াল টু এটা, মানে হচ্ছে এই ইউআরএলটাই আমি স্পেসিফিকভাবে টার্গেট করতে চাচ্ছি, কোনো কিওয়ার্ড দিয়ে না। কিওয়ার্ড দিয়ে যদি দেন তাহলে কি হবে, যেমন আপনি কন্টেন্টস দিয়েছেন, দিয়ে কিওয়ার্ড দিলেন, যেমন এটা দিলেন অ্যাক্সেসরিজ, তাই না? তো অ্যাক্সেসরিজ যদি আপনি এখানের মধ্যে কিওয়ার্ড হিসাবে দেন, তাহলে এই অ্যাক্সেসরিজ
যতগুলো আপনার লিংকের মধ্যে আছে, আপনার ওয়েবসাইটে আরো অনেকগুলো পেজ থাকতে পারে, সবগুলা পেজের অনেকগুলা পেজের মধ্যে এই অ্যাক্সেসরিজ লেখাটা আরো থাকতে পারে অনেকবার, ঠিক আছে? তখন যতগুলা পেজের মধ্যে অ্যাক্সেসরিজ লেখা থাকবে ততগুলা পেজের ভিজিটর আপনার কাস্টম অডিয়েন্স হয়ে যাবে। এটা এরকম হতে পারে যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, অনেকগুলা সেকশন আছে, একটার মধ্যে আপনি ওয়াচ বিক্রি করতেছেন, আবার অন্যান্য গুলার মধ্যে অন্যান্য কসমেটিক্স আপনি সেল দিতেছেন। তো ধরেন ওয়াচ নিয়ে আপনার অনেকগুলা লিংক আছে বা অনেকগুলা পেজ আছে, ধরেন আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, যে পেজগুলোর মধ্যে ওয়াচ রিলেটেড প্রোডাক্ট আপনি অ্যাড করছেন, শুধুমাত্র ওয়াচ রিলেটেড, সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্ট পেজগুলোতেই আপনার শুধু ওয়াচ থাকবে লিংকের মধ্যে, আর অন্যান্য গুলাতে অন্যান্য প্রোডাক্টের নাম হয়তো এখানে থাকবে। তো আপনি যদি চান যে এই ওয়াচটাকে আমি এখানে দিব, দিয়ে কন্টেন্টস ওয়াচ, অর্থাৎ ওয়াচ লিখা যতগুলা ওয়েব পেজ আছে আমার ওয়েবসাইটের মধ্যে, প্রত্যেকটা ওয়েব পেজকে আমি টার্গেট করতে চাচ্ছি, মানে রিটার্গেট করতে চাচ্ছি বা রিটার্গেটিং অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে ওয়াচ দিয়ে দিলেন। আর যদি চান যে না আমার হুবহু থাকতে হবে পুরো লাইন, তাহলে আপনি এখান থেকে ইকুয়াল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি যদি এরকম চান যে না আমার ওয়েবসাইটের লিংকের মধ্যে, হ্যাঁ, ইউআরএল এর মধ্যে ডাজেন্ট কন্টেন্ট, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা ইয়াই সেম, প্রত্যেকটা লিঙ্কই মোটামুটি সেম, জাস্ট একটু একটু চেঞ্জ আছে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে এমন একটা ওয়েবসাইট ওয়েব পেজকে আপনি মাইনাস করে দিবেন, যেটা আপনার মানে যে পেজের ভিজিটরকে আপনি মানে রিটার্গেটিং করতে চাচ্ছেন না। যেমন ধরেন কন্টাকাস, ঠিক আছে, যেমন কন্টাক্ট, আপনি চাচ্ছেন এমন একটা ওয়েব পেজ যেটাকে আপনি মাইনাস করে দিবেন আপনার অডিয়েন্স থেকে, মানে যে ভিজিটর মানে যেটার মধ্যে ভিজিটর মানে যায় নাই, মানে গেছে বাট আপনি চাচ্ছেন যে এটা রিটার্গেটিং না করার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে যে ডাজন কন্টেন্ট দিয়ে আপনি এমন একটা নাম দিতে পারেন, অর্থাৎ ইউআরএল এর মধ্যে যদি এটা না থাকে তাহলে তাদেরকে রিটার্গেট করবে না। বুঝা গেছে? এগুলো নিয়ে আরো পরবর্তীতে আলোচনা করব, বিস্তারিত আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো। আপাতত জাস্ট বেসিক নলেজটা রাখেন। আচ্ছা, তো ইউআরএল এর বিষয়টা আমরা যদি এটা বাদ দেই, আমরা আরো দেখতে পারি ভিজিটর বাই টাইম স্পেন্ড, এটা যদি দেন তাহলে এখানে দেখেন ভিজিটর বাই টাইম স্পেন্ডের মধ্যে পার্সেন্টেজ কি আছে, 25% আছে, তারপরে 10% আছে, 5% আছে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস বলেন তো আপনারা, পার্সেন্টেজের হিসাবে যদি আমি 25% যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে মানে টাইম স্পেন্ড করছে তাদেরকে টার্গেট করলে বেশি লাভ হবে, নাকি 5% সময় আমার ওয়েবসাইটে দিছে তাদেরকে টার্গেট করলে আমার লাভ হবে, কোনটা? 25%। 5% কে বলছেন সাইদুর ভাই? 5% না, কারণ সব থেকে বেশি সময় যারা দিছে তারা হচ্ছে 25% যারা আমার ওয়েবসাইটে টাইম। 5% দিলে ভিজিটর বেশি পাওয়া যাবে না? কি? 5% দিলে ভিজিটর বেশি পাওয়া যাবে না? না, এখানে ভিজিটর বেশি এটার হিসাব না, এখানে হিসাবটা হচ্ছে 5% মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট যেটার মধ্যে ধরেন 3 কোয়ালিটির মানুষ আছে। ধরেন আপনার ওয়েবসাইটে কেউ আছে, আপনার ওয়েবসাইটে মাত্র 5 মিনিট করে সময় দিছে দিয়ে বের হয়ে চলে গেছে। কেউ আছে আপনার ওয়েবসাইটে ধরেন 20 মিনিট করে সময় দিছে দিয়ে তারপরে বের হয়ে গেছে। আবার কিছু কিছু ভিজিটর আছে আপনার ওয়েবসাইটে 20 মিনিটের বেশি সময় দিছে। তাহলে এই তিনটার মধ্যে যদি আপনি ভাগ করেন তাহলে 5 মিনিট সময় যারা দিছে বা 10 মিনিট সময় যারা দিছে তারা হচ্ছে 5%-এর অধীনে থাকবে। 20 মিনিট সময় যারা দিছে তারা হচ্ছে 10%-এর অধীনে, আর এর উপরে যদি যারা দিছে তারা হচ্ছে 25%-এর অধীনে পার্সেন্টেজের হিসাবে, ভিজিটর বাই টাইম স্পেন্ড। এখন কারা বেশি আপনার টার্গেটেড হতে পারে? যারা অবশ্যই বেশি পরিমাণ সময় আপনার ওয়েবসাইটে দিছে, অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন কোনো একজন ভিজিটর অনেক সময় ধরে থাকে তার মানে হচ্ছে সে অনেক কিছু রিসার্চ করছে আপনার ওয়েবসাইট থেকে, বা অনেকগুলো প্রোডাক্ট আপনার অনেক সময় নিয়ে দেখছে। তাহলে 5%-এর থেকে 25% যারা সময় দিছে তারা বেশি কনভার্ট হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমরা এখান থেকে 25, 10, 5 যে কোনো একটা ইউজ করে আমরা আমাদের অ্যাডটা দিতে পারবো, ঠিক আছে? চাইলে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো। এখানে তিনটা দিয়ে তিনটা অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন, যারা 5% সময় দিচ্ছে, যারা 10%, যারা 25%। তো অবশ্যই 5, 10 থেকে 25% সময় যারা বেশি দিচ্ছে তাদেরকে রিটার্গেট করাই ভালো, কারণ তারা হচ্ছে সর্বোচ্চ টাইম স্পেন্ডকারী ভিজিটর আপনার ওয়েবসাইটের জন্য। তো এখানে যদি 25 দেন, 25 দিয়ে যে ভিজিটর বাই টাইম স্পেন্ড এখানে নাম দিতে পারেন যে ভিজিটর বাই টাইম স্পেন্ড 25% লাস্ট 60 ডেজ, ঠিক আছে? দিয়ে ক্রিয়েট অডিয়েন্স দিলে এরকম একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি
আর কি কি অপশন আছে এখানে আমরা আবার দিতে হবে এখান থেকে এটা আবার তৈরি করি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ওয়েবসাইট তারপর নেক্সট ওকে। তো এখান থেকে আমরা যদি নিচে যাই একটু যে দেখেন এখানে দেখা দিচ্ছে পেজ ভিউ আর একটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট। তো এগুলা হচ্ছে এই যে এই তিনটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আপনার থাকবেই, এই তিনটা বাই ডিফল্ট থাকবে যদি আপনার একটা পিক্সেল ইনস্টল করা থাকে। আর এই যে ফ্রম ইওর ইভেন্টস এগুলো হচ্ছে আপনার ক্রিয়েট করা কাস্টম ইভেন্ট থেকে আসবে। যেমন এখানের মধ্যে শুধুমাত্র পেজ ভিউ এবং ইনিশিয়েট চেক আউট দেখা যাচ্ছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে আরও ইভেন্ট তৈরি করে থাকি, যেমন কন্টাক্ট আসের জন্য একটা ইভেন্ট তৈরি করি, অর্থাৎ আমি চাচ্ছি যারা যারা আমার এখানে কন্টাক্ট আসে ক্লিক করছে বা কন্টাক্ট করেছে এখান থেকে সেন্ডে ক্লিক করছে তাদেরকে আলাদাভাবে আমি ট্র্যাক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানের মধ্যে আমি আরেকটা পাবো যে কন্টাক্ট নামে একটা ইভেন্ট আমি পাবো। আবার যদি আমি এরকমটা করি যে যারা যারা পারচেস করছে তাদের জন্য পারচেস ইভেন্ট একটা আমি তৈরি করব, যারা যারা এড টু কার্টে ক্লিক করছে তাদের জন্য আলাদা এড টু কার্ট ইভেন্ট তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমি আরও অনেকগুলো ইভেন্ট পাইতাম। ফ্রম ইউর ইভেন্টস থেকে এখানে 8-10টা ইভেন্ট আমি আরও পাইতাম। তো ধরেন কোনো একজন ভিজিটর আমার এখানে এড টু কার্টে ক্লিক করে আমার ওয়েবসাইট ভিজিট করে আমার এখানে এড টু কার্ট করে রাখছে, পরবর্তীতে কিনবে। এখন আমি যদি এখানে একটা ইভেন্ট পাই, ধরেন এটা পেজ ভিউ না, ধরেন এটা এড টু কার্ট, তো আমি যদি এখানে এড টু কার্ট সিলেক্ট করি আর এখানে যদি আমি 30 বা 60 দেই, তার মানে হচ্ছে গত 60 দিনে আমার ওয়েবসাইটে আসার পর যারা যারা এড টু কার্টে ক্লিক করছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। তো এখানে আমি দিতে পারি যে লাস্ট 60 days এড টু কার্ট, এরকম আমি একটা নাম দিয়ে আমি আমার অডিয়েন্সটা সেভ করে নিতে পারি। তার মানে আমি কি বুঝলাম, এই অডিয়েন্সটা হচ্ছে তাদের ডাটা যারা লাস্ট 60 দিনে আমার ওয়েবসাইট ভিজিট করে এড টু কার্টে ক্লিক করছে। যদিও এখানে পেজ ভিউতে ইভেন্টের মধ্যে পেজ ভিউ দেওয়া, ধরেন এখানে আমি একটা পেলাম আর কি যে এড টু কার্ট, আচ্ছা ধরেন এড টু কার্টের পরিবর্তিতে ইনিশিয়েট চেকআউটই ধরে নিলাম। তার মানে হচ্ছে গত 60 দিনে যারা যারা আমার ওয়েবসাইটে এসে পেমেন্ট মেথড এড করার চেষ্টা করেছে এবং মোটামুটি কেনাকাটার একটা পর্যায়ে চলে গেছিল, ইনিশিয়েট চেকআউট মানে প্রাথমিক পর্যায়ের কাজটা সে করে ফেলছে কেনার জন্য বা পেমেন্ট মেথড এড করে ফেলছে, এই ধরনের যারা আছে তাদেরকে আমি টার্গেট করব। ঠিক আছে, তো এই অডিয়েন্সটা হচ্ছে সেটা লাস্ট 60 দিন যারা যারা ইনিশিয়েট চেকআউট করছে তাদেরকে আমি এই অডিয়েন্সের মাধ্যমে ক্রিয়েট করে আমি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড শো করাইতে পারি। বুঝাইতে পারলাম? হ্যালো, জি 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 ভাইয়া। এখানে আরো ইভেন্ট থাকতে পারতো, পারচেস থাকতে পারতো, তারপরে এখানে অ্যাড টু কার্ট থাকতে পারতো, কন্টাক্ট থাকতে পারতো, সার্চ থাকতে পারতো। এগুলো হচ্ছে আপনি যতগুলো ক্রিয়েট করবেন। আমার এই ক্লায়েন্টের এটার মধ্যে তেমন কিছু নাই, শুধু পেজ ভিউ এবং ইনিশিয়েট চেকআউট দুইটা ইভেন্ট তৈরি করা, এই জন্য এই দুইটা দেখাইতেছে। আরো যখন তৈরি করতো, যদি আরো তৈরি করতো তাহলে আরো লিস্ট থাকতো। আর এই তিনটা বাই ডিফল্ট প্রত্যেকটা পিক্সেলের আন্ডারে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে বেশিরভাগ ইউজ করা হয় অল ওয়েবসাইট ভিজিটরটা বেশি ইউজ করা হয়, আর হচ্ছে ফ্রম ইওর ইভেন্ট যদি চিন্তা করেন সেক্ষেত্রে পেজ ভিউ এবং অ্যাড টু কার্ট আর পারচেস ইউজ করা হয় সব থেকে বেশি। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি এনি এবং অল মানে কি। আচ্ছা, এনি যদি আমি সিলেক্ট করি তাহলে আমার এখানে আগে বুঝতে হবে যে ইনক্লাউড এবং এক্সক্লুড মানে কি। এই যে ইনক্লাউড পিপল এবং এক্সক্লুড পিপল এই দুইটা জিনিস হচ্ছে আমরা যে অ্যাডস ম্যানেজারে অডিয়েন্স টার্গেটিং এর অপশনের মধ্যে অ্যাড করা এবং রিডিউস করার যে অপশন দেখছিলাম এইরকমই। যেমন আপনি যদি এইটার পাশাপাশি যেমন ইনিশিয়েট চেকআউট দিয়ে একটা ইভেন্ট আপনি ট্র্যাক করতেছেন এবং আপনি পাশাপাশি আরেকটা অ্যাড করতে চাচ্ছেন সেম অডিয়েন্সের ভিতরে, যেমন ইনক্লাউড মোর দিলেন, দেওয়ার পর আপনি চাচ্ছেন এই পিক্সেল থেকে যারা যারা ইনিশিয়েট চেকআউট করছে তাদেরকে টার্গেট করবেন, আবার যারা যারা আপনার কি করছে এই যে পেজ ভিউ করছে, ঠিক আছে, ইনিশিয়েট চেকআউট করছে যারা যারা তাদেরকে টার্গেট করবেন, পাশাপাশি যারা যারা পেজ ভিউ করছে। এটা হচ্ছে লাস্ট 60 দিন ধরলাম, এটাও দিয়ে দিলাম লাস্ট 60 দিন। ঠিক আছে, এটা দেওয়ার পর আমি যদি একটা অডিয়েন্স তৈরি করি তাহলে আমার এই যে এনি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা সূত্রের মতো কাজ করবে। এনি যদি দেওয়া থাকে তাহলে তারা মিলিয়ে দেখবে যে এখানের মধ্যে উপরেরটা হচ্ছে লাস্ট 60 দিন ইনিশিয়েট চেকআউট করছে কিনা। যদি সে ইনিশিয়েট চেকআউট করে তাহলেও সে আমার অডিয়েন্স, অথবা সে যদি পেজ ভিউ করে থাকে সেক্ষেত্রেও সে আমার অডিয়েন্স। এটা হচ্ছে এনি দিলে। আর যদি আমি দেই যে অল,
আপনি এখানে দেখেন এই যে আই বাটনে ক্লিক করে বাসায় দেখে নেবেন ক্যাপচার পিপল হু মাস্ট কমপ্লিট অল অফ দিস অ্যাকশন। এগুলো যদি একটু এই যে আই বাটনগুলো যদি একটু ফলো করেন ক্লাসের শেষে তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবেন। একদম ইজিলি তারা এখানে বলে দিছে ক্যাপচার পিপল হু কমপ্লিটেড এনি অফ দিস অ্যাকশন। এই যে আমি যে কথাটা বললাম এইটা অথবা এইটা উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটা যদি মিলে যায় ওই ভিজিটরের বিহেভিয়ার্স এর সাথে তাহলে সে আমার অডিয়েন্সের আন্ডারে থাকবে। আর অল যখন আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার সেই ইনিশিয়েট চেকআউটও করতে হবে অবশ্যই, এবং সে আপনার পেজটাও ভিউ করতে হবে, সেক্ষেত্রে সে আপনার একজন অডিয়েন্স হবে, তা না হলে না। সো এটা হচ্ছে এনি এবং অল এর অপশন। আর এটা আসলে এরকম শর্তের ইয়ার মতো ইউজ করার জন্য সূত্র বলতে পারেন আপনি, একটা সূত্রের মতো যে হয় এই দুইটা মিলতে হবে, না হলে এই দুইটার মধ্যে যে কোনো একটা এনি, এটা আপনি দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখাই কেন এই এনি এবং অল ইউজ করা হয় অনেক সময়। আচ্ছা এক্সক্লুডের বিষয়, এক্সক্লুড হচ্ছে আমরা যদি চাই যে ইনিশিয়েট চেকআউট যারা যারা করছে তাদেরকে টার্গেট করব, বাট যারা যারা এই ধরনের কাজ করছে যে আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে আসছে তাদেরকে আমি অ্যাড করব না আমার অডিয়েন্সের মধ্যে, কারণ ইনিশিয়েট চেকআউটের মধ্যে যারা যারা আমার কন্ট্যাক্ট পেজে ক্লিক করছে এইরকম তো আমার অনেক পার্সন থাকতে পারে, তো তাদেরকে আমি আমার অডিয়েন্স বানাবো না, সেক্ষেত্রে আপনি এক্সক্লুড করতে পারেন। এই যে এক্সক্লুড থেকে সেম আপনি ধরেন যারা যারা কন্ট্যাক্ট করছে এখানে তো কন্ট্যাক্ট ইভেন্ট নাই, না হলে দেখাতে পারতাম। আচ্ছা আমি অন্য একটা হিসাবে দেখাই, যেমন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে আসার পর যারা যারা আপনার প্রোডাক্ট এড টু কার্টে ক্লিক করছে তাদেরকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে। আর যারা যারা আপনার প্রোডাক্টটা পারচেস করে ফেলছে তাদেরকে আপনি মাইনাস করবেন, কারণ যারা একটা প্রোডাক্ট কিনে ফেলছে সে আবার সেম প্রোডাক্টটা কেনার কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে। আপনার ধরেন একটা প্রোডাক্টে আপনি সেল করতে চান আর কোনো প্রোডাক্ট নাই, তো সেক্ষেত্রে একজন ভিজিটর এড টু কার্ট বাটনে ক্লিক করছে, করার পর এখনো সে কিনে নেয়, তার পসিবিলিটি আছে সামনে কেনার, কিন্তু যে অলরেডি কিনে ফেলছে তাকে যদি আপনি অ্যাডটা দেখান তাহলে তার কোনো কেনার সম্ভাবনা নাই, কারণ সে অলরেডি একটা কিনছে, তার ইন্টারেস্টটা কম হবে যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে রেখে দিচ্ছে, কিনে নেয়। ঠিক আছে। তো আপনি যদি এইরকম কোনো সূত্র বানাতে চান বা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন যে এনি এবং এনি না অল দিয়ে দিতে পারেন যে এখানে ইনিশিয়েট চেকআউট অথবা এড টু কার্ট, তারপরে এখানে দিতে পারেন এক্সক্লুড পিপল, এখান থেকে দিতে পারেন পারচেস। তো আনফরচুনেটলি এখানে ক্লায়েন্ট এরিয়ার মধ্যে পারচেস ইভেন্টটা সেট আপ করা নাই, তো যদি থাকতো তাহলে আমি এখানে দিয়ে দিতাম পারচেস, তাহলে ধরেন এই পেজ ভিউটাই পারচেস, ধরলাম এটা পারচেস ইভেন্ট, তাই না। তো এখন যদি আমি হিসাব করি তাহলে আমার সূত্রের মধ্যে আমার অডিয়েন্স কারা হচ্ছে, সূত্রের মধ্যে হচ্ছে এখানে অল, মানে দুইটাই ম্যাচ করতে হবে সূত্র, এবং এখানে সোর্স হচ্ছে এটাও যে পিক্সেল, নিচেরটাও সেম পিক্সেল, আর এখানেও 60 দিন ওইখানেও 60 দিন, আর এখানে ইভেন্টস হচ্ছে আমার অ্যাড টু কার্ট, অর্থাৎ যারা যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে তারা হচ্ছে আমার অডিয়েন্স, আর নিচে হচ্ছে মাইনাস, অর্থাৎ আমি বাদ দিব কাদেরকে, যারা যারা পারচেস করছে, এখানে এটা পেজ ভিউর জায়গায় ধরলাম এটা পারচেস, তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে দুইটাই মিলতে হবে অল, অর্থাৎ এইটাও মিলতে হবে এইটাও মিলতে হবে, তার মানে হচ্ছে যারা একটু কার্ডে ক্লিক করছে তারা আমার অডিয়েন্স, এবং যারা এখানের মধ্যে অলরেডি পারচেস করে ফেলছে তারা আমার অডিয়েন্স না। বুঝাইতে পারলাম। আর যদি আপনি এনি দেন সেক্ষেত্রে কিন্তু অন্য বিষয় হয়ে যাবে, যেমন এনি হলে কি হবে, সে যদি পারচেস করে ফেলে সেক্ষেত্রে মাইনাস, আর সে যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে থাকে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স, আর যদি সে অ্যাড টু কার্টে ক্লিক না করে তাহলে তো সে আপনার অডিয়েন্স হলো না, কারণ সে তো একজন পেজ ভিজিটর শুধু, আর পারচেস করলেই না সে আপনার মাইনাস হবে, পারচেস যদি না করে তাহলে তো এমনিতেই মাইনাস হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম এটা কেন ইউজ করা হয়। এখানে এই সূত্রটা বেশি ইউজ করা যায়, অর্থাৎ আপনি চাচ্ছেন যারা যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে বাট এখনো পারচেস করে নাই তাদেরকে টার্গেট যদি করতে চান সেক্ষেত্রে আপনি নতুন করে একটা বানাইতে পারেন, যে এখানে দিতে পারেন অ্যাড টু কার্ট ইভেন্ট সিলেক্ট করতে পারেন, আর হচ্ছে এখান থেকে দিতে পারেন ওয়েবসাইট ভিজিটর। আর বর্তমানে যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে আপনি এমন পার্সনকে একটা দেখাইতে চাইতেছেন যারা অলরেডি প্রোডাক্টটা পারচেস করে ফেলছে, তাদেরকেই আপনি মানে মাইনাস করতে চাচ্ছেন। আর তার মানে হচ্ছে কাদেরকে একটা দেখাইতেছেন এই অডিয়েন্স থেকে,
যারা পারচেজ করে ফেলছে তারা মাইনাস, আর যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে রেখে দিয়েছে তাদেরকে আপনি একটা দেখাইতে চাইতেছেন স্পেসিফিক ভাব। হ্যালো হ্যালো, আমি কি বুঝাইতে পারলাম নাকি প্রশ্ন আছে এখানে? এটা এখানে একটু কঠিন লাগতে পারে নতুন অবস্থায়, কারণ একটু অ্যাডভান্স বিষয় হয়তো মাথায় ঢুকতেছে না, এই জন্য আমি বারবার এটা রিপিট করতেছি, বোঝার চেষ্টা করেন। আমি আবার বলি ক্লিয়ারলি, ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে আসার পর যারা যারা ওয়েবসাইটে আসার পর অ্যাড টু কার্টে ক্লিক করছে শুধু তাদেরকেই একটা দেখাবেন, ঠিক আছে? যারা কিনে ফেলছে তাদেরকে দেখাবেন না। এখন এটার জন্য আমরা কি করতে পারি, সোর্সে পিক্সেল সিলেক্ট করলাম আর ইভেন্টের মধ্যে অ্যাড টু কার্ট সিলেক্ট করলাম, করার পরে আমি একটা অডিয়েন্স তৈরি করে ফেললাম। তাহলে কি হলো, এখানে যারা যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে তাদেরকেই আমি একটা দেখাইতেছি স্পেসিফিক ভাবে, আসলে কিন্তু তা না। কারণ এখানের মধ্যে অ্যাড টু কার্টে ক্লিক করার পর যারা যারা পারচেস করে ফেলছে তারাও কিন্তু অ্যাড হয়ে গেছে, কারণ অ্যাড টু কার্টে ক্লিক করার পরেই তো সে পারচেস করতেছে। আমার ওয়েবসাইটের সিস্টেমটা এরকম ধরে নেন। তো সেক্ষেত্রে আমি যদি এরকম না করে আমি যদি এটা করি যে হ্যাঁ ঠিক আছে আমার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে সে আমার অডিয়েন্স, বাট সে যদি কিনে ফেলে সেক্ষেত্রে আমার অডিয়েন্স সে না, আমি তাকে মাইনাস করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি মাইনাস করতে চান যারা যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর পারচেস করে ফেলছে সেক্ষেত্রে এক্সক্লুড দিবেন। সাইদুর ভাই, মোবারক ভাই, তারপরে নাইম, যারা আছেন বুঝতে পারছেন? জি জি না বুঝলে পরে গ্রুপে প্রশ্ন করেন, এটা নিয়ে আর রিপিট করব না, অনেকক্ষণ এটা নিয়ে আলাপ করলাম। আচ্ছা, তারপরে যদি আমি চাই যে আমি অন্য কোনো একটা তৈরি করব, যেমন আবারও যদি আমি দেই যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে অনেক অপশন আছে, এগুলো আপনাদেরই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি আপনাদেরকে আসলে কোনটা কি, আর সবগুলো আই বাটনে ক্লিক করলে এমনিতেই দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে তো আমরা এটা দেখে ফেললাম কি কি অপশন আছে ওয়েবসাইটের মধ্যে। আর কোনো অপশন নাই, এনি, অল, সোর্স, ইভেন্ট, রিটেনশন বুঝলাম, অডিয়েন্স নেম বুঝলাম, ইনক্লাউড এবং এক্সক্লাউড এটা বুঝলাম। তাহলে আর আমাদের এখানের মধ্যে আর কোনো কিছু নাই। এটা হচ্ছে আমরা যখন পিক্সেলের ডাটা থেকে কোনো কাস্টমারকে রিটার্গেট করতে চাই সেই অপশন। বুঝাইতে পারলাম? আপনাদের তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই পিক্সেল তো সেট আপ করলাম, পিক্সেল তো কাজ করতেছে, এখন পরবর্তীতে কিভাবে আমি তাদেরকে মানে আসলে টার্গেট করব বা ওই অডিয়েন্সটা আমি ডাটাগুলো কই পাবো? আর সেই প্রশ্নের আনসারটা হচ্ছে এটা, এই ডাটাগুলো এখান থেকেই পাবেন। এখান থেকে আপনি অডিয়েন্সটা তৈরি করার পর এখানে আপনাকে দেখাবে এরকম যে দেখেন এরকম দেখাবে যে রেডি, এবং সাইজ দেখাবে যে দেখেন কত 25 লাখ মেবি, ধরেন এই যে দেখাইতেছে 25 লাখ নাকি 25,500 এরকম 25 লাখ মেবি। তো এরকম একটা সাইজ দেখাবে, বাট এখানের ভিতরে এই 25 লাখের ভিতরে কারা কারা আছে এটা কখনো আপনাকে দেখাবে না। এটা আমি এর আগেও বলছি যে আপনাকে ফেসবুক পিক্সেল থেকে ডাটাটা দেওয়া হবে এতজন পার্সনের, বা কোন কোন পার্সন তারা, এটা কিন্তু কখনো দেওয়া হবে না। আপনাকে এই সংখ্যাটা দেখে সাইজটা দেখেই বুঝতে হবে যে এতজন পার্সন আসলে আপনার কাস্টমার অডিয়েন্সের ভিতরে আছে। ধরেন সে অ্যাড টু কার্টে ক্লিক করছে অথবা ওয়েবসাইট ভিজিটর অথবা অন্য অন্য কোনো একটা ইভেন্ট হতে পারে। তো আপনি ওই সংখ্যাটাকেই রিটার্গেটিং করতে পারেন। আর রিটার্গেটিং করার জন্য আপনাকে অ্যাডস অ্যাকাউন্টে জাস্ট একটা অ্যাড ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েট থেকে ধরলাম আমি ট্রাফিক দিলাম, ক্রিয়েটে দিলাম, দেওয়ার পর আপনি কিভাবে সেটা পাবেন, এখান থেকে আমরা অ্যাডসেটসের ভিতরে যাব, যাওয়ার পরে আমরা এইখানে যে অডিয়েন্সটা তৈরি করছি অর্থাৎ এইখানে যে নাম দিয়ে সেভ করে রেখেছি এই অডিয়েন্সটা আমরা ওইখানে কানেক্ট করে দিব। জাস্ট ওইখানে কানেক্ট করে দিলেই আমাদের মানে রিটার্গেটিং ক্যাম্পেইন হয়ে গেল এটা। কারণ যখন আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন তৈরি করব তখন আগে এখানে আসবো অডিয়েন্সের মধ্যে, আসার পর এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে রেখে দিব, একটু সময় দিব 24 আওয়ার্স অথবা 12 ঘন্টা সময় দিবেন অ্যাটলিস্ট, দিলে দেখবেন এখানে রেডি হয়ে গেছে। না হলে কিন্তু এটা রেডি দেখাবে না, ইমিডিয়েটলি এটা রেডি দেখাবে না, একটু সময় নেবে ফেসবুক এটাকে কালেক্ট করতে এবং এটা আপনার অডিয়েন্স সেটস হিসাবে বানিয়ে দেওয়ার জন্য একটু সময় নেবে। যখন দেখবেন রেডি হয়ে গেছে তখন আপনি একটা তৈরি করার জন্য এখানে আসবেন, আর আসার পর এই যে এখানে অডিয়েন্স, এই অডিয়েন্সের ভিতর থেকে ইউজ সেভ অডিয়েন্স, এখান থেকে আপনি লিস্টটা পেয়ে যাবেন। অর্থাৎ এটা তো আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করছেন, তৈরি করে এটা সেভ করে রাখছেন।
এটা একাধারে আপনার কাস্টম অডিয়েন্স, আবার একদিকে আপনার সেভ অডিয়েন্স। তো যখন আপনি এটা তৈরি করবেন তখন এখানের মধ্যে সেভ অডিয়েন্সের আন্ডারে অনেকগুলো অডিয়েন্স পেয়ে যাবেন। তো এখানে আমরা যখন আসছিলাম তিনটা অপশন পাইছি, একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে লুকেলাইক, স্পেশাল এবং সেভ, চারটা। তো চারটার মধ্যে সেভ যেটা সেটা হচ্ছে কমন। কমন বলতে কি, একটা স্পেশাল এড ক্যাটাগরির একটা স্পেশাল এড অডিয়েন্স একটা সেভ অডিয়েন্স হতে পারে, লুকেলাইক অডিয়েন্স একটা সেভ অডিয়েন্স হতে পারে, কাস্টম অডিয়েন্স একটা সেভড অডিয়েন্স হতে পারে। অর্থাৎ এই তিনটা অডিয়েন্স তৈরি করার পর যখন এগুলাকে সেভ করে রেখে দিবেন এইখানের মধ্যে, মানে পরবর্তীতে আপনি অ্যাড ম্যানেজার ইউজ করবেন, সেটা পরবর্তীতে ইউজ করার জন্য যখন সেভ করে রেখে দিবেন তখন হচ্ছে সেটা সেভ অডিয়েন্স। তো সেভ অডিয়েন্সটা তিন ধরনের হতে পারে, কাস্টম হতে পারে, লুকেলাইক হতে পারে, স্পেশাল অ্যাড অডিয়েন্স হতে পারে। সেভ অডিয়েন্সটা কি বুঝলাম? আদাও জি জি ভাইয়া। সেভ অডিয়েন্সটা আসলে অন্য কোনো অডিয়েন্স না, সেটা হচ্ছে জাস্ট আপনি পরবর্তীতে ইউজ করার জন্য রেডি করে রেখেছেন সেভ করে, এটা হচ্ছে সেভ অডিয়েন্স। আচ্ছা, তো কাস্টমার অডিয়েন্সের ভিতরে আরো অনেকগুলো অপশন বাকি আছে, আমি একটু সংক্ষেপে বলে দিই। প্রত্যেকটা দেখাইলে অনেক সময় লাগবে, আর যদি মনে করেন যে না ভাই আমাদেরকে দেখাইতেই হবে প্রত্যেকটা কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আমি পরে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ওয়েবসাইট এটা বুঝলাম। আর কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্ট কি দেখেন, এখানে আই বাটন আছে, ক্রিয়েট অ্যান অডিয়েন্স by uploading a list of customers who have interacted with your business information in this list is hashed into। আচ্ছা যাই হোক, এটা এত কিছু বলার দরকার নাই। কাস্টমার লিস্ট আমি একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে ধরেন আপনার কাছে 100 জন বা 1000 জন পার্সনের ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, মানে তাদের অনেকগুলো ডিটেলস আপনার একটা এক্সেল শিটের মধ্যে আছে। আপনি চাচ্ছেন তাদেরকে রিটার্গেটিং অ্যাডসটা শো করাবেন। তো তাদেরকে রিটার্গেটিং অ্যাডটা শো করানোর জন্য আপনি এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে তাদের ডাটাটা আপনি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, যেখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো ইউজ করে আমরা এই যে দেখেন ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান মেইন আইডেন্টিফায়ার, যেমন আপনি চাচ্ছেন এখান থেকে ইমেল অ্যাড্রেস ম্যাচ করানোর জন্য, যদি শুধু প্রত্যেকের ইমেল অ্যাড্রেস যদি ম্যাচ করে সেক্ষেত্রে সে আপনার কাস্টমার। তারপরে তার ফার্স্ট নেম যদি থাকে, তার শিওর নেম যদি থাকে, তারপরে অ্যাপ ইউজার আইডি যদি থাকে, তারপরে এখানে যদি তার ফোন নাম্বার থাকে, এখান থেকে আপনি ম্যাচ করায় নিতে পারেন। যেটা যেটা ম্যাচ করলে আপনার অডিয়েন্স বানাইতে চান সেখান থেকে সেটা থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আগে থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে আপলোড করতে হবে ডাউনলোড ফাইল, সরি ওইগুলো, যে ইম্পোর্ট ফ্রম মেইলচিম্প। মেইলচিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুলস, যেটার মাধ্যমে আসলে ইমেল মার্কেটিং করা হয়। ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইটের সাথে মেইলচিম্প কানেক্টেড আছে এবং ওয়েবসাইটের মধ্যে ভিজিটররা তাদের ডাটা দিচ্ছে, ঠিক আছে, তো ওই ভিজিটরদের যে ডাটাটা সেটা মেইলচিম্প থেকে ইম্পোর্ট করার জন্য এটা ইউজ করতে পারেন। আবার চাইলে আপনি নর্মালি একটা এক্সেল শিট আপনি আপলোড করে দিতে পারেন। যদি দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কোন কোন জিনিসটা আপনি ম্যাচ করাইতে চাচ্ছেন, আর কোন কোন জিনিসটা ম্যাচ করাইলেই সে আপনার অডিয়েন্স হবে। এখান থেকে এটা করে তারপরে নেক্সট দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। এটা আসলে এরকম তো হয় যারা ধরেন আপনার অলরেডি কাস্টমার, ঠিক আছে, যারা যারা প্রোডাক্ট পারচেজ করছে এবং তাদের ইমেল অ্যাড্রেস এবং ফুল নেম এবং সবগুলা ইনফরমেশন দিছে, ওই ধরনের কাস্টমাররা হচ্ছে আপনার এই যে কাস্টমার লিস্টের অন্তর্ভুক্ত হতে পারে। তারপর এখানে আছে অ্যাপ অ্যাক্টিভিটি। অ্যাপ অ্যাক্টিভিটি হচ্ছে আমরা যখন অ্যাপ ইনস্টল অ্যাপস তৈরি করবো, যেখানে দেখছিলাম আমরা এর আগে। তো আপনার যদি কোনো অ্যাপ থাকে আর আপনি চাচ্ছেন যে ওই অ্যাপের মধ্যে যারা যারা ওই অ্যাপের পেজের মধ্যে যারা যারা ভিজিট করছে বা ওইটা ইনস্টল করছে তাদেরকে টার্গেট করবেন, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। সেটা সে হতে পারে ইনস্টলও করছে, আবার হতে পারে সে ইনস্টল না করে স্কিপ করে চলে আসছে। তো ইনস্টল করার যে যারা করছে তাদেরকেও আলাদাভাবে টার্গেট করতে পারেন অ্যাপ অ্যাক্টিভিটি থেকে। আবার যারা যারা ইনস্টল না করে চলে আসছে তাদেরকে এখান থেকে টার্গেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে কি অফলাইন অ্যাক্টিভিটি কি, create an audience of people who have interacted with your business in store, over the phone or by other offline channel। আচ্ছা, তো অফলাইন অ্যাক্টিভিটিটা হচ্ছে এইরকমটা, যেমন আমরা অফলাইনে ইয়া করার জন্য স্টোর ভিজিট অ্যাড দিতে পারি। একটা অপশন আছে আমাদের অ্যাড ম্যানেজারের ভিতরে, একটা অবজেক্টিভ আছে স্টোর ভিজিট বা স্টোর ট্রাফিক, একটা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে।
তো এই ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ যদি দিয়ে থাকি, বা আমাদের কোনো একটা স্টোরে আমরা ভিজিটরদেরকে নিচ্ছি, অথবা সে ফোন করেছিল, অর্থাৎ অফলাইনে যে বিষয়গুলো হয়েছে আর কি, ওইগুলো ট্র্যাক করার জন্য, রিটার্গেট করার জন্য ওই যে অফলাইন অ্যাক্টিভিটির অপশনটা আমরা ইউজ করতে পারি। তো এগুলো তেমন একটা ইউজ হয় না, এগুলো সম্পর্কে এতটা রিসার্চ করা দরকার আমি মনে করি না। আপনারা এখান থেকে ওয়েবসাইট নিয়ে একটু বেশি রিসার্চ করে একদম ক্লিয়ার হয়ে নেবেন। এগুলো সম্পর্কে তেমন একটা আইডিয়া না থাকলেও চলবে, আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছি। আর এখানের মধ্যে আমি বলে দেবো কোনগুলোতে একটু বেশি রিসার্চ করবেন। এখানের মধ্যে আপনি ভিডিওটা একটু ভালোভাবে দেখতে পারেন রিসার্চ করে, আসলে ভিডিও থেকে কিভাবে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। ভিডিওর মধ্যে যদি আপনি ক্লিক করেন, সেম ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো অপশন পাবেন, যেমন কে কত সময় দেখলো আপনার ভিডিও, এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আপনি যদি চেক করেন, আমরা দেখতেছি পিপল হু ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, তারপরে আছে লাস্ট অ্যাটলিস্ট 10 সেকেন্ড, তারপরে এখানে আছে 15 সেকেন্ডের একটা বিষয়, তারপরে 25%, 50, 75, 95, তাই না? তো এগুলো প্রত্যেকটা এক একটার সাথে সিমিলার টপিক, জাস্ট পার্সেন্টেজের ব্যবধান, একটু কম দেখছে কেউ, কেউ একটু বেশি দেখছে। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা আমাদের একটা তৈরি করতে পারি, মানে অডিয়েন্সটা তৈরি করতে পারি। যেমন আমি দিলাম 95% যারা যারা দেখছে আমার ভিডিও, তারপরে রিটেনশন আমি দিতে পারি, ধরেন দিলাম 60 দিন, এবং এখানে অডিয়েন্স নেম দিতে পারি যে লাস্ট 60 দিনে যারা যারা আমার একটা ভিডিও দেখছেন তাদেরকে আমি টার্গেট করব। সেক্ষেত্রে আমি এখানে একটা নাম দিতে পারি যে অমুক ভিডিও লাস্ট 60 দিনে যারা যারা 95% দেখছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি, মানে রিটার্গেট করতে চাচ্ছি। ধরেন আপনার ফেসবুক পেজে আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেটা অ্যাড দিতে পারেন, বা নর্মালি অ্যাড না দিয়ে আপনার নর্মালি পেজের মধ্যে যে এঙ্গেজমেন্টটা হয় সেটা হয়েছে। তো আপনি চাচ্ছেন আপনার ওই ফেসবুক পেজের ওই ভিডিওটা, স্পেসিফিক ভিডিওটা, মানে যারা যারা বেশি দেখছে, সব থেকে বেশি যারা যারা ওয়াচ করছে, আপনি তাদেরকেই টার্গেট করবেন, এবং সেটা লাস্ট 60 দিন। সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভিডিওটা পাবো এবং কোন ভিডিও সেটা বুঝবো কিভাবে, বা কোন ভিডিওর অডিয়েন্সটাকে আমরা তৈরি করতে পারবো। সেটার জন্য এখানে দেখেন, এই যে এখানের মধ্যে দেখেন চুজ ভিডিও অপশন আছে। তো চুজ ভিডিও থেকে আপনাকে পেজের একটা লিস্ট দিয়ে দিবে, আপনার পেজের মধ্যে আপনি কোন পেজের অডিয়েন্স টার্গেট করতে চাচ্ছেন। এই দেখেন এখান থেকে আপনি পেজগুলো সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি এই পেজের আপনি চাচ্ছেন ইয়ে করবেন, তো এই পেজের মধ্যে যদি আমি দেখি যে দেখেন এই আছে একটা ভিডিও, এই আছে একটা ভিডিও। এখন আমি চাচ্ছি ধরেন এই ভিডিওটা যারা যারা 95% মানে দেখে ফেলছে, ঠিক আছে, তাদেরকে টার্গেট করবো। সেক্ষেত্রে আমি যে কনফার্ম দিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করতে পারি। কারণ অবশ্যই আমরা জানি যে যারা কম সময় না দেখে, বেশি সময় যারা আমাদের ভিডিওগুলো দেখছে, তারাই কনভার্ট হওয়ার পসিবিলিটি বেশি দেন যারা কম সময় দেখছে, যদি আমরা কম্পেয়ার করি। সো আমরা এক্ষেত্রে এইরকম আমরা ভিডিও ভিউয়ার্সদেরকে টার্গেট করতে পারি। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আপনারা নর্মালি বাসায় যখন রিসার্চ করবেন, তখন এই পেজে আসার পর এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এখানে প্রত্যেকটা একবার একবার দেখে নেবেন। যেটা বুঝেন না আমার জন্য রেডি করে রাখবেন, প্রশ্ন করবেন, আমি বুঝাই দিব। আর যেটা বুঝছেন ওটা নিয়ে গ্রুপে আলাপ আলোচনা করবেন বা গ্রুপে পোস্ট করবেন। এগুলো ইজি বিষয়, একদম সহজ বিষয়। এটা হচ্ছে ভিডিও থেকে রিটার্গেট করার অপশন। তারপরে আমরা পাবো আরো অনেক অপশন। এই যে অপশনটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যারা যারা এঙ্গেজড হয়েছে রিসেন্টলি, আপনি তাদেরকেই শুধু টার্গেট করবেন। সেক্ষেত্রে এইটা সিলেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে। আর এখানে এনি এবং অল যে বিষয়টা, এটা সব জায়গায় সেম, সব জায়গায় সেম কাজ করে। এনি যদি দেন তাহলে আপনার দুইটার মধ্যে যে কোনো একটা শর্ত মিলতে হবে। আর অল যদি দেন তাহলে উপরে এবং নিচে, অর্থাৎ উপরে যেটা দিবেন ওইটার সাথে নিচে ইনক্লাউড করেন অথবা এক্সক্লাউড করেন, দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ করতেই হবে, মানে দুইটাই ম্যাচ করতে হবে। আর এনে যদি দেন যে কোনো একটা ম্যাচ করতে হবে, আর অল দিলে উপরে এবং নিচে দুইটার মধ্যে দুইটাই ম্যাচ করতে হবে, তাহলেই তার আপনার অডিয়েন্স হবে। তো
তো এই ক্ষেত্রে ধরলাম আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বা ধরলাম এটা ক্লায়েন্টের, ধরলাম এটার মধ্যে যারা যারা রিসেন্টলি ভিজিট করছে, এভরিওয়ান হু এনগেজ উইথ দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। অর্থাৎ লাস্ট 365 দিনে যারা যারা ওই প্রফেশনাল অ্যাকাউন্টে এঙ্গেজ হয়েছে তাদেরকে আপনি রিটার্গেট করবেন, তাহলে হচ্ছে এই অডিয়েন্স। আর যদি চান যে না, আপনি এটা একটু চেঞ্জ করে দিবেন, এনিওয়ান হু ভিজিটেড দিস প্রফেশনাল অ্যাকাউন্ট প্রোফাইল, অর্থাৎ যারা যারা ভিজিট করছে, এঙ্গেজড হয় না, শুধু ভিজিট করছে সেটা। আর যদি চান যে না, তাদেরকে দেখাবেন পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড। যদি চান যে যারা যারা আপনার ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে এঙ্গেজড হয়েছে, কেউ লাইক করছে, শেয়ার করছে, কমেন্টস করছে, সেক্ষেত্রে এটা হতে পারে। তো পিপল হু সেন্ড এ মেসেজ টু দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, বা আপনি যদি চান যে লাস্ট 60 দিন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কারা কারা মানে মেসেজ করছে আপনাকে, আপনি তাদেরকে রিটার্গেট করতে চান, তাদের জন্য স্পেশাল অফার দিতে চান, অ্যাড দেখাইতে চান, সো তখন আপনি এটাই ইউজ করতে পারেন। আবার যদি চান যে না, পিপল হু সেভড এনি পোস্ট অর অ্যাড, আমরা যারা ইনস্টাগ্রামে গেলে সেভ করে রাখা যায় প্রত্যেকটা পোস্টকে আপনি পরবর্তীতে দেখার জন্য। So, আপনি যদি চান আপনার পোস্ট কারা কারা সেভ করে রাখছে লাস্ট 60 দিন, 100 দিন, 120 দিন, সেটার জন্য এটা হতে পারে। সো এই অপশনগুলো নিয়ে আমার মনে হয় না এত সময় দেওয়া উচিত, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। এখানে স্পেসিফিকভাবে সুন্দর করে তারাই লিখে দিছে এটা সিলেক্ট করার মানে কি, এটা সিলেক্ট করার মানে কি, প্রত্যেকটাই সিমিলার, জাস্ট সূত্রগুলো আলাদা। এটা করলে তাদেরকে দেখাবে, আর এটা করলে এদেরকে দেখাবে, এরকমটা আর কি। আর এখানে এনি অল আর বলবো না, রিটেনশন তো আমরা জানি, ইনক্লাউড এবং এক্সক্লুড বুঝি। আর অডিয়েন্স টেমটা আবার যেটা বললাম যে এখানে যেটা আপনি সিলেক্ট করছেন এইটা দিয়ে এখানে লিখে লাস্ট কত দিনের রিটেনশন সেটাও লিখবেন, লিখে ক্রিয়েট করবেন। বুঝতে পারলাম? জি ভাইয়া, গবেষণার বিষয়। হ্যাঁ, এগুলো আসলে আমি যদি সারাদিনে বক বক করে বুঝবে না, নিজেরা বাসায় একটা একটা করে এরকম প্রত্যেকটা সিলেক্ট করে করে নেক্সট নেক্সট ক্লিক করে আপনাদেরকে চেক করতে হবে। হয়তো এগুলো চেক করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, কারণ আপনার পিক্সেলের কারণে ইনঅ্যাক্টিভ থাকবে, ক্রিয়েট হবে না, বাট প্র্যাকটিস করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, লিড ফর্মের এটা বিষয়টা কি, যে আই বাটনে ক্লিক করবেন যখনই, যেটা বুঝবেন না তারপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল হু ওপেনড অর completed a form in one of your lead generation ads on Facebook or Instagram। এখন আমরা এখানে অ্যাড যখন তৈরি করেছি, ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে লিড জেনারেশনের আলাদা একটা অবজেক্টিভই আমরা দেখতে পেরেছি, তাই না? তো এই লিড জেনারেশন অ্যাড থেকে যখন কেউ আপনার লিড ফর্মটা ফিল আপ করবে, সেটা হতে পারে ইনস্টাগ্রামে, সেটা হতে পারে ফেসবুকে, যখনই কেউ লিড ফর্মটা ফিল আপ করবে তখনই আপনি এই অডিয়েন্স ক্রিয়েট করে তাকে টার্গেট করতে পারবেন। যেমন এখানে লিড ফর্মেটটা দিলেন, নেক্সট দিলেন, অর্থাৎ আপনি চাচ্ছেন এনিওয়ান হু ওপেন্ড দিস ফর্ম, হ্যাঁ, অথবা পিপল হু ওপেন্ড বা ডিডন্ট সাবমিট ফর্ম, পিপল হু ওপেন্ড অ্যান্ড সাবমিটেড ফর্ম, তিনটা অপশন আছে। তো তিনটার মধ্যে আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন আপনি চাচ্ছেন যে যারা যারা ফর্মটা ওপেন করছে তাদেরকে দেখাবেন, এখন এই অপশন যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এটা স্পেসিফিক হবে না। স্পেসিফিক হবে না এই কারণে এখানে ওপেন করছে, শুধু ওপেন করার পর সে লিভ নিতেও পারে, আবার সে সাবমিটও করতে পারে। তো যারা লিভ নিছে তাদেরকেও অডিয়েন্সে ঢুকাবে, যারা যারা সাবমিট করছে তাদেরকেও আপনার অডিয়েন্সে ঢুকাবে, এটা হচ্ছে অন্য বিষয়। হ্যাঁ, আর এই দুইটা হচ্ছে স্পেসিফিক। এটা হচ্ছে যারা ওপেন করার পর পিপল হু ওপেন অ্যান্ড সাবমিটেড ফর্ম, অর্থাৎ ওপেনও করছে এবং সাবমিট করছে তারা। আর এটা হচ্ছে পিপল হু ওপেন বাট ডিডন্ট সাবমিট ফর্ম, অর্থাৎ কেউ একজন ফর্মটা দেখছে, দেখার পর সে কোনো একটা কারণে সে আপনাকে হয়তো বিশ্বাস করতে পারতেছে না, অথবা সে ইন্টারেস্টেড না, বা আপনার ফর্মটা প্রফেশনাল হয় নাই, তার কাছে ফেক মনে হয়েছে সবকিছু, এই জন্য সে লিভ নিছে, সেটার জন্য এটা আপনি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এদেরকে টার্গেট করতে পারেন কেন, আপনি যদি এমনটা মনে হয় যে আমার ফর্মটা তৈরি করলাম, এতজন লোক দেখছে আর এতজন লোক সাবমিট করছে, অর্থাৎ 1000 জনের মধ্যে 1000 জন লোক আমার ফর্মটা ওপেন করছে, বাট 500 জন সাবমিট করছে আর 500 জন সাবমিট করে নাই, তাহলে স্পেসিফিক ভাবে যারা সাবমিট করে নাই তাদেরকেই টার্গেট করবো। ওই যে আগের পারচেজ এবং অ্যাড টু কার্টের মতো হয়ে গেল সূত্রটা। যেমন এটা হচ্ছে সেটা যে ওপেন করছে সাবমিট করে নাই, তাদেরকেই শুধু টার্গেট করবো, কারণ যারা অলরেডি সাবমিট করে ফেলছে তারা তো আবার ফর্ম ফিল আপ করবে না, কারণ তাদের ইনফরমেশন আপনার কাছে আছে। তো সেক্ষেত্রে আপনি এই 2 নম্বর অপশন সিলেক্ট করে
তারপরে এখান থেকে পেজটা সিলেক্ট করবেন এবং এখান থেকে লিড ফর্ম, কারণ আমরা জানি অনেকগুলা লিড ফর্ম থাকতে পারে। এখন কোন লিড ফর্মের মধ্যে সে মানে এঙ্গেজড হয়েছে, এখন এখানের মধ্যে আমার লিড ফর্মের লিস্টটা চলে আসবে, কারণ এইটার মধ্যে কখনো লিড জেনারেশন অ্যাড দেই নাই। যদি দিতাম সেক্ষেত্রে এখানে লিড ফর্মগুলো চলে আসতো, ফর্মের এক একটা নাম থাকে, আপনি যে নামে সেভ করবেন সেই নামগুলো এখানে লিস্টেড আকারে থাকবে। সো এই নামটা চুজ করে আপনি একটা লিড ফর্ম চুজ করবেন, এখান থেকে পেজটা সিলেক্ট করবেন, তারপর একটা রিটেনশন দিবেন লাস্ট কত দিনে, আর তারপরে এখান থেকে ইনক্লাউড দিলে দিতে পারেন, এক্সক্লাউড করলে করতে পারেন, আর এখান থেকে সূত্র এনি অল আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। যদি দুইটা ইউজ করেন তাহলে দুইটা সূত্র যদি হয় সেক্ষেত্রে আপনি অলও দিতে পারেন, আবার এনিও দিতে পারেন, যে এইটা অথবা এইটা, ঠিক আছে। যেমন আপনি দিতে পারেন এরকমটা, একটা দিতে পারেন এটা ওপেন করছে, আর একটা দিতে পারেন ইনক্লাউড পিপল ডিটেল সাবমিটেড। সো এটা আর এরকম করার প্রয়োজন হয় না, কারণ ওপেন যারা করছে এবং সাবমিট করছে কিনা সেটার জন্য তারা আলাদাভাবে এখানে দিয়েই দিছে ওপেন বা ডিটেল সাবমিট, ঠিক আছে। সেটার জন্য আর ইনক্লুড করা লাগতেছে না। সেটা হচ্ছে লিড ফর্মের বিষয়টা, এটাও খুব দরকারি কাজে লাগে আমাদের যদি লিড জেনারেশন ক্যাম্পেইন দেন, অথবা এটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি যে রিয়েল এস্টেট বিজনেস যারা করে থাকে বা কোনো সার্ভিস সেল করতেছে, মানে যেখানে ক্লায়েন্টদের কি লাগে ইনফরমেশন লাগে, লিড জেনারেশন ক্যাম্পেইন তৈরি করতে হয়, তাদের জন্য এগুলো লিড জেনারেশন এই অপশনটা কাজে লাগে। রিয়েল এস্টেট বিজনেস অথবা কোনো রিয়েল এস্টেট ব্রোকার অথবা কোনো কার রেন্টাল কোম্পানি বা কার সেলস কোম্পানি, এই ধরনের কোনো একটা বিজনেসের জন্য এটা কাজে লাগে আর কি। আপনারা এরকম বিজনেসগুলো রিসার্চ করে বের করে নেবেন। মোবারক ভাই আজকে দেখলাম অনেকগুলা বিজনেসের নাম লিস্ট করছে, বুঝছেন। মোবারক ভাই আপনি এগুলা ইয়াদ করবেন, গ্রুপে দিয়ে দিন পারলে একটু কষ্ট করে পরে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুঝলাম এখানে, আর হচ্ছে এটা 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 তেমন ইম্পর্টেন্ট না। ফেসবুক পেজটা একটু বলি, ইভেন্ট, ইনস্টা এক্সপিরিয়েন্স, শপিং, এগুলো আমি স্কিপ করতেছি, এগুলো নিয়ে বলতেছি না। এগুলো আপনি একটু আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। এগুলো অনেক ইজি আছে। এটা হচ্ছে লিস্টিং, অর্থাৎ আমরা জানি ফেসবুকে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে যেখানে ফ্রি লিস্টিং করতে পারি আমরা, মানে আমাদের প্রোডাক্ট আপলোড করতে পারি কোনো কিছু সেল দেওয়ার জন্য, আবার কেউ এখান থেকে কন্ট্যাক্ট করতে পারে, এটা একদম ফ্রিতে, ঠিক আছে। এটা লোকাল এরিয়াতে সেল দেওয়ার জন্য খুব কাজে দেয়। তো এই যে অন ফেসবুক লিস্টিং এর মধ্যে যদি কেউ এঙ্গেজড হয় সেক্ষেত্রে আমরা তাকে যদি রিটার্গেট করতে চাই সেক্ষেত্রে এই অপশন। আবার এখানে হচ্ছে ইভেন্ট, আমরা যদি কোনো একটা ইভেন্ট তৈরি করে থাকি ফেসবুক পেজের মধ্যে, যে ধরেন আপনি আমাদের একটা গ্রুপ আছে, আমরা চাচ্ছি এই গ্রুপ নিয়ে আমরা সামনের একটা কোন একটা দিন, ধরেন সামনের 15 তারিখ আমরা জাফলং যাবো, একটা ইভেন্ট তৈরি করছি, হ্যাঁ, ওইখানে অনেক আড্ডা সাড্ডা হবে, তো এটা নিয়ে আমরা একটা ইভেন্ট ফেসবুকে তৈরি করছি। তো ওই ইভেন্টের মধ্যে কারা কারা রেসপন্স করছে আর কারা কারা করে নাই, কারা কারা যাবে কারা কারা যাবে না, এই ধরনের যে অপশনগুলো আছে ওই অপশনগুলা রিটার্গেট করার জন্য এই যে ইভেন্টসের যে অপশনটা। এরপরে এখানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে, শপিং আছে। তো এই অপশনটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যে অ্যাডস আমরা শো করাই বা অ্যাডস তৈরি করি সেটার মধ্যে যারা যারা ইন্টারেক্ট করছে তাদেরকে শো করানোর জন্য, আবার রিটার্গেট করার জন্য সেই অপশন। আর শপিং অপশনটা হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে আমাদের ফেসবুক পেজের মধ্যে আলাদাভাবে একটা শপ নামের সেকশন থাকে, যেখান থেকে আসলে আমাদের প্রোডাক্ট ভিজিটররা প্রোডাক্ট পারচেস করতে পারে ডিরেক্টলি অন ফেসবুক, অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারে সেই শপ থেকে। তো শপ সম্পর্কে আমরা পরে জানবো। আবার আমরা ইনস্টাগ্রামে যদি খেয়াল করি, ইনস্টাগ্রামেও প্রোডাক্ট ট্যাগ করা যায়, অর্থাৎ ইনস্টাগ্রামেও ডিরেক্ট শপিং এর অপশন আছে, অথবা ইনস্টাগ্রাম থেকে ওয়েবসাইটে নিয়ে ভিজিটরকে পারচেস করানোর জন্য একটা অপশন আছে। তো এই অপশনটা হচ্ছে শপিং অপশন, যে অপশনের মাধ্যমে আমরা কারা কারা আমাদের ফেসবুক শপ থেকে অথবা ইনস্টাগ্রাম শপ থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে অথবা প্রোডাক্ট পারচেসের জন্য ট্রাই করছে তাদেরকে টার্গেট করার জন্য, সরি রিটার্গেট করার জন্য। টার্গেট হচ্ছে প্রথম অবস্থায় আর রিটার্গেট হচ্ছে পরবর্তীতে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমাদের এই মেটা সোর্সের মধ্যে ভিডিও, লিড ফ্রম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, কি বললাম, এই একটা দুইটা তিনটা এই চারটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি আবার একটু মার্ক করে দেখাই। এগুলোর মধ্যে আমরা দেখব কোনটা কোনটা। ভিডিওটা সম্পর্কে একটু বুঝবো, কিভাবে অডিয়েন্স তৈরি করতে হয় রিটার্গেটের জন্য, লিড ফ্রম, ফেসবুক পেজটা সম্পর্কে একটু বুঝবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কে বুঝবো, এবং এখান থেকে ওয়েবসাইট সম্পর্কে বুঝবো। এই যে 5টা দিলাম, দেখা যাচ্ছে স্ক্রিন নাকি আপনারা নাই আদৌ?
জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পাঁচটা অপশন, এই পাঁচটা অপশন সম্পর্কে বেশি বেশি রিসার্চ করবেন বাসায়। ঠিক আছে, রিসার্চ করে আমাকে রিপোর্ট দিবেন যে ভাই এখানে প্রবলেম আছে, বুঝি নাই। আর যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, বুঝে গেলেন, পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এই পাঁচটা আপনারা ভালোভাবে বাসায় রিসার্চ করবেন আর কি। তো এখানে বাকি ছিল ফেসবুক পেজ। ধরেন আমি ফেসবুক পেজ থেকে রিটার্গেট করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম, তারপরে আসলাম সেম আগের মতো এনি অথবা অল যে কোনো একটা দিতে পারেন। তারপরে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, এখান থেকে ইভেন্ট সিলেক্ট করবেন। তো ইভেন্টের মধ্যে আমরা আগে যেরকম ইনস্টাগ্রামের জন্য ইভেন্ট পাইছি বা কাস্টম অডিয়েন্সের জন্য আমরা যখন ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করছি তখনও ইভেন্ট পাইছি। তো এখানের ইভেন্টগুলো হচ্ছে সেটা, অর্থাৎ কারা কারা আপনার ইয়াতে ফেসবুক পেজে লাইক করছে, কারা কারা মেসেজ করছে, কারা কারা এঙ্গেজ হয়েছে, সেম আপনার ইনস্টাগ্রামের মতোই এই ইভেন্টটা। এখানে দেখেন আপনারা, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যারা যারা কারেন্টলি বর্তমানে লাইক করছে এবং ফলো করছে তাদেরকে টার্গেট করার জন্য এই অপশন, সরি রিটার্গেট করার জন্য এই অপশন। আচ্ছা, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা যারা আপনার পেজের সাথে এঙ্গেজড হয়েছে, এটা হচ্ছে সেই অপশন তাদেরকে রিটার্গেট করার জন্য। সো এটার মানে হচ্ছে এঙ্গেজড হু, হ্যাঁ এভরিওয়ান হু এঙ্গেজড, এর মানে হচ্ছে যদি কেউ লাইক দিয়ে থাকে সেটাও এঙ্গেজড হয়েছে, যদি কেউ ফলো দেয় সেটাও, অথবা কেউ যদি কমেন্টস করে, শেয়ার করে, সে যাই করুক আপনার পেজের সাথে কোনো অ্যাকশন নিচ্ছে আপনার পেজটা দেখার পর, তারা হচ্ছে এই অডিয়েন্সের অন্তর্ভুক্ত। এভরিওয়ান হু ভিজিটেড ইউর পেজ। আচ্ছা, এটা কিন্তু এই দুটার অন্তর্ভুক্ত না, কারণ এটার মধ্যে হচ্ছে শুধুমাত্র যারা আপনার পেজটা ভিজিট করছে বাট কোনো অ্যাকশন নেয় নাই তাদেরকে আপনি শো করে দিতে চাচ্ছেন। কারণ আপনার একটা অ্যাড দেখার পর, ধরেন আপনি একটা অ্যাড দিচ্ছেন, সেই অ্যাড থেকে অনেক মানুষ কি করে ফেসবুক পেজ ভিজিট করে। সো সে যদি ইন্টারেস্টেড পারসন হয় সেক্ষেত্রে সে লাইক দেয়, ফলো দেয়, কোনো একটা অ্যাকশন নেয়। আর যদি সে ইন্টারেস্টেড না হয় সেক্ষেত্রে সে লিভ নেয়। সো আপনি যদি চান আপনার আপনার ফেসবুক পেজে কারা কারা ভিজিট করছে বাট কোনো অ্যাকশন নেয় নাই তাদেরকে রিটার্গেট করবেন, সেক্ষেত্রে এই অপশনটা আপনার জন্য বেস্ট। তারপরের অপশনগুলো হচ্ছে সেম ইনস্টাগ্রামের মতোই, কিছুটা ডিফারেন্ট বাট সিমিলার। পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট, সেম ইনস্টাগ্রামের কথা যেরকম বলছিলাম, পোস্টের মধ্যে এঙ্গেজড হইলে সেটা। পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, কেউ যদি আপনার কোনো একটা কল টু অ্যাকশন বাটন, আমরা যেমন শপ নাও, লার্ন মোর, কল নাও, সেন্ড মেসেজ, যে কোনো একটা বাটনে সে ক্লিক করছে, পিপল হু ক্লিকড অন কল টু অ্যাকশন বাটন, তাদেরকে রিটার্গেট করার জন্য এই অপশনটা হচ্ছে আপনার বেস্ট। পিপল হু সেন্ড এ মেসেজ, এটা হচ্ছে যদি সেন্ড মেসেজ, সেন্ড মেসেজটাও কিন্তু একটা কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। তো এটা কিন্তু এটার অন্তর্ভুক্ত আছে, আবার এটা স্পেসিফিক ভাবে আলাদা করে দিয়েছে, কারণ সেন্ড মেসেজের জন্য উপরেও একটা বাটন থাকে। আচ্ছা, এটা হচ্ছে পিপল হু সেভ ইউর পেজ অর এনি পোস্ট, অর্থাৎ ইনস্টাগ্রামে যেরকম পোস্ট সেভ করা যায় এখানেও সেম একটা অপশন আছে। তো কেউ যদি আপনার পেজের কোনো একটা পোস্ট সেভ করে থাকে তাকে রিটার্গেট করার জন্য এই অপশনটা হচ্ছে বেস্ট। বুঝাইতে পারলাম? আর এখানে তো এনি, অল, এক্সক্লুড, ইনক্লুড সেম আগের সিস্টেম, রিটেনশনও সেম আগের সিস্টেম। নামটাও আপনার একটা মানে মনে রাখার মতো দিয়ে দিলেন। আবারও আমি একটু নামের বিষয়টা দেখাই, নামটা কীরকম সেভ করবেন। হ্যাঁ, নামটা সেভ করার জন্য প্রথমে আপনি দিবেন আপনার পেজ নাম। ধরুন পেজ নাম দিলাম, পেজ নাম দেওয়ার মানে হচ্ছে কি, আমি আমার একটা অ্যাড ম্যানেজারের ভিতরে অনেকগুলা অডিয়েন্স তৈরি করা হতে পারে, হ্যাঁ কাস্টম অডিয়েন্স, সেক্ষেত্রে কোন পেজের জন্য কোন অডিয়েন্স তৈরি করছে ভুলে যেতে পারি। তো আমি নাম দিলাম আগে পেজ নেম, তারপরে দিব আমি কি ইভেন্টস এর মধ্যে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, তারপরে এই নামটা দিবেন যে ইভেন্টটা আপনি সিলেক্ট করছেন। তো ধরেন আমি এই ইভেন্ট সিলেক্ট করছি, এটা দিলাম, দেওয়ার পর এখানে ব্র্যাকেট দিবেন, তারপরে আবার প্লাস দিবেন, তারপরে ধরেন আমি এটা দিলাম রিটেনশন হচ্ছে লাস্ট 60 দিন, এটা দিবেন। তার মানে যখনই আপনি এই নামটা দেখবেন কোনো একটা অডিয়েন্সের, আপনি একটা নাম দেখেই বুঝে যাবেন, ও এই অডিয়েন্সটা তো আমি রলো ওয়াচ এই পেজের জন্য তৈরি করছি, এবং আমার ইভেন্টটা ছিল এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, এই ইভেন্ট ছিল, এবং রিটেনশন ছিল 60 দিন, লাস্ট 60 দিন। এখন যদি আপনি কোনো ইনক্লাউড করেন অন্য কোনো অডিয়েন্স, সেক্ষেত্রে আপনি এখানে এটার ভিতরেই প্লাস দিয়ে অন্য কিছু লিখে দিতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো। এবং যদি এখানে লেখা যদি জায়গা না হয় সেক্ষেত্রে অপশনাল
ডেসক্রিপশন লেখার জন্য 100 ক্যারেক্টারের একটা অপশন আপনাকে এখানে দিতেছে, আপনি তৈরি করে নিতে পারেন এখান থেকে। বুঝাইতে পারলাম? জি জি বুঝছি। ওকে, তো কাস্টম অডিয়েন্স আমাদের আজকে শেষ। এখানের মধ্যে ওয়েবসাইট সম্পর্কে যা দেখাইলাম এগুলোই, আর এখানে এর বাইরে তেমন কিছু নাই অ্যাডভান্স। ওয়েবসাইট, ভিডিও, লিড ফ্রম, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই 5টা নিয়ে বাসায় রিসার্চ করে আমাকে রিপোর্ট জমা দেবেন। এটা আজকের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? মানে অডিয়েন্সের যে বিষয়টা, এই প্রত্যেকটা টপিক নিয়ে আজকে বলবেন আর কি, মানে আমাকে জানাবেন পরবর্তীতে পোস্টের মাধ্যমে। এখন আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইয়ে হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স কি। ওকে, তো লুক এ লাইক অডিয়েন্সটা কি? লুক এ লাইক অডিয়েন্সটা হচ্ছে, লুক এ লাইক সম্পর্কে আগে বুঝতে হবে। লুক এ লাইক মানে কি? লুক এ লাইক বলতে আমরা কি বুঝি? আপনারা যারা এখনো মানে এটা সম্পর্কে জানেন, একটু আমাকে একটু আইডিয়া দেন। লুক এ লাইক বলতে প্রথম ইমপ্রেশনে আমরা কি বুঝি আসলে? লুক এ লাইক মানে কি বুঝি আমরা? প্রথম একটা ইমপ্রেশন আপনাদের। হ্যালো, যারা দেখেছে লাইক করছে। কি লাইক করছে? একই রকম দেখতে। গুড, এই যে সাইদুর ভাই মেবি বলছে একই রকম দেখতে। লাইক করছে যারা, এখানে লুকে লাইক এটা না, এটা হচ্ছে যারা একই রকম দেখতে। যেমন ধরেন সাইদুর ভাই, হ্যাঁ, তো সাইদুর ভাই একজন পার্সন, কেউ একজন বলল এই সাইদুর ভাই আপনার মতো আরেকজন পার্সন দেখলাম, হুবহু আপনার মতো নাক চেহারা, মনে হইতেছে আপনার জমজ ভাই। তো এরকম কি হয় নাকি? তো দেখতে দেখে আপনার মতোই। সো এটা হচ্ছে লুক লাইক। যেমন সাইদুর ভাই একজন মানুষ, তার মতো সেম আরেকজন মানুষ, হুবহু দেখতে, তার চেহারা একদম দেখতে তার মতো। সো এটাকে আপনি বলতে পারেন যে লুক এ লাইক। তার মতো চেহারা নিয়ে, তার মতো গঠন, সবকিছু দেখতে তার মতো, সেটা হচ্ছে লুক এ লাইক। বাট তিনি সে নন। দেখতে তার মতো কিন্তু সে সাইদুর ভাই নয়। দেখতে সে আপনার মতোই কিন্তু তার নাম অন্য একটা, মোবারক হোসেন বা নাইম বা অন্য একটা, হ্যাঁ। সো এটা হচ্ছে লুক এলাইক। সো অডিয়েন্সের ক্ষেত্রে লুক এলাইকটা কি? একটু আগে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করছি, ধরেন লাস্ট 60 দিনের ওয়েবসাইট ভিজিটর হচ্ছে আপনার একটা কাস্টম অডিয়েন্স। ওই কাস্টম অডিয়েন্সের লুক এলাইক তাহলে কি হবে? কারণ ওই কাস্টম অডিয়েন্সের একটা বিহেভিয়ার্স থাকবে তাদের, অর্থাৎ ওই 60 দিনে যারা যারা ওয়েব পেজ ভিজিট করছে, ধরেন 1000 জন ভিজিটর, ওই 1000 জন ভিজিটর তাদের সাথে অন্যান্য যে পার্সন যারা, তাদের কিন্তু মিল নাও থাকতে পারে। ওই 1000 জন ভিজিটর হয়তো এমন আছে গেমিং সবাই পছন্দ করে, ফ্রিল্যান্সিং সবাই পছন্দ করে, আবার কেউ কেউ আছে প্রোগ্রামিং পছন্দ করে, তারপরে কেউ কেউ আছে আপনার কি এই প্রফেশনের সাথে কানেক্টেড আছে, এই প্রফেশনটাকে সে পছন্দ করে। এইরকম বিহেভিয়ার্সের ম্যাচ মানে আছে, মানে মিল আছে ওই 1000 জন ভিজিটরের লাস্ট 60 দিন যারা যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে। ওইটা ছিল আপনার আগের কাস্টম অডিয়েন্স, এবং ওই 1000 জন ভিজিটরের মধ্যে একে অন্যের সাথে কোনো না কোনোভাবে কোনো মিল আছে, এই জন্যই তারা আপনার ওয়েবসাইট ভিজিট করছিল। তো এখন ওই 1000 জন পার্সনের লুকে লাইক যদি আপনি করতে চান, অর্থাৎ ওই 1000 জন পার্সনের সিমিলার অডিয়েন্স যারা আছে, আপনি তাদেরকে টার্গেট করতে চান। বাট ওই 1000 জন পার্সন না, ওই 1000 জনের মতো বিহেভিয়ার যাদের আছে তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যে অডিয়েন্সটা তৈরি করবেন সেটা হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করি। ধরেন আপনার গ্যাজেট রিলেটেড কোনো একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, তো ওই গ্যাজেট রিলেটেড ওয়েবসাইটে কারা কারা ভিজিট করবে? যারা গ্যাজেট পছন্দ করে বা ইন্টারনেট ব্রাউজিং যারা পছন্দ করে, গ্যাজেট নিয়ে যাদের অনেক আছে, কৌতূহল আছে, এবং ওই ধরনের প্রোডাক্ট কিনতে আগ্রহী, যারা অলওয়েজ হেডফোন ইউজ করে, তারপরে আপনার কম্পিউটার ইউজ করতেছে, বা এরকম টেক রিলেটেড যে প্রোডাক্টগুলো তারা ইউজ করতেছে, তো তারাই তো আপনার ওয়েবসাইটে মানে ভিজিট করতে পছন্দ করবে বা প্রোডাক্ট পারচেস করতে পছন্দ করবে। নাকি যারা ইন্টারনেট ব্রাউজিং পছন্দ করে না বা যারা অ্যান্ড্রয়েড ফোনই চালায় না, তারা কি কখনো হেডফোন কেনার জন্য আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে? নাকি করবে? করবে না। করবে না। সো এই ক্ষেত্রে ওই যে ভিজিটররা আপনার ওয়েবসাইট ভিজিট করবে বা আপনার ওয়েবসাইটে একটু করে ক্লিক করবে অথবা পারচেস করবে,
প্রত্যেকের কিন্তু এক একজনের সাথে এক একজনের কোনো না কোনো দিক দিয়ে কিন্তু মিল থাকবে, এই জন্যই তারা আপনার ওয়েবসাইট ভিজিটর বা আপনার কাস্টমার হইছে। কোনো না কোনোভাবে মিল থাকার কারণেই আপনার কাস্টমার হইছে, ঠিক আছে? যেমন আমি যদি একটা হেডফোন কিনে থাকি আমার অনলাইন ক্লাস করানোর জন্য, এখন সাইদুর ভাইও ক্লাসটা করার জন্য আমি হয়তো ক্লাসটা করাইতেছি, আপনি কিন্তু ক্লাসটা করার জন্য আপনি একটা হেডফোন কিনতেছেন। তো আপনার আর আমার মধ্যে কোনো না কোনোভাবে একটা কানেকশন কিন্তু আছে। এই জন্যই ধরেন কোনো একটা ওয়েবসাইট থেকে আমি একটা প্রোডাক্ট কিনছি, তো আপনিও হয়তো সেই ওয়েবসাইট থেকেই প্রোডাক্টটা কিনেছেন, আর আমাদের সাথে একটা মিল আছে বলেই আমরা ওই ওয়েবসাইটের একজন কাস্টমার। তো এখন আমি যদি লুকালাইক তৈরি করি, তাহলে আমার এবং আপনার, আমরা দুইজনের হিসাব যদি করি, তাহলে আমাদের দুইজনের লুকালাইক কারা হবে? আমাদের দুইজনের লুকালাইক হবে তারা যারা এখনো ওই প্রোডাক্টটা কিনে নাই বা ওই ওয়েবসাইটের কাস্টমার এখনো হয় নাই, বাট তাদের বিহেভিয়ার্স আমাদের সাথে ম্যাচ করে। হয়তো সে ক্লাস করতেছে, অথবা ক্লাস করায়, অথবা সে ফ্রিল্যান্সিং পছন্দ করে, অথবা ইন্টারনেট ব্রাউজিং পছন্দ করে, কোনো না কোনোভাবে আমাদের দুইজনের সাথে তাদের বিহেভিয়ার্স ম্যাচ করে, অর্থাৎ লুক এর লাইক। বাট এখনো ওই ওয়েবসাইটের যে ওনার, তার কাস্টমার সে কিন্তু হয় নাই বা তার সম্পর্কে এখনো জানে না। আমি কি স্পেসিফিক ভাবে বোঝাতে পারলাম? আচ্ছা, আমি কিভাবে তৈরি করে এটা একটু বুঝাই দিই। এখানের মধ্যে আমরা একটা অডিয়েন্স আগে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এখানে সোর্স হিসাবে আমাদের একটা কাস্টম অডিয়েন্স দিতে হবে। কাস্টম অডিয়েন্স বলতে ধরেন আমি এর আগে একটা অডিয়েন্স সিলেক্ট করছি, যেটা ছিল ধরেন লাস্ট 60 দিনের একটা অডিয়েন্স তৈরি করছিলাম, কিন্তু এখানে দেখাইতেছে না কারণ আমি সেভ করি না। যদি আমি সেভ করি তাহলে এখানের মধ্যে দেখাবে যে লাস্ট 60 দিন ওয়েবসাইট এড টু কার্ট ভিজিটর, ঠিক আছে? তো ওইটা আমাকে এখান থেকে সোর্স হিসাবে সিলেক্ট করতে হবে, কারণ আমরা যখন কাস্টম অডিয়েন্স তৈরি করছি তখন সোর্স ছিল ফেসবুক পেজ বা ভিডিও, অথবা ইনস্টাগ্রাম পেজ, অথবা ছিল আমাদের ওয়েবসাইট। আর এখানে লুকালাইকের অডিয়েন্সের সোর্স হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। বুঝাইতে বললাম? কাস্টম অডিয়েন্সের সোর্স হচ্ছে একটা, আর লুকালাইকের সোর্স হচ্ছে কাস্টম অডিয়েন্স। তখন সেটা যে কোনো কাস্টম অডিয়েন্স হতে পারে, ভিডিও ভিউয়ার্স হতে পারে, এড টু কার্ডের হতে পারে, ওয়েবসাইটের হতে পারে, আবার ফেসবুক পেজের কাস্টম অডিয়েন্স হতে পারে, যে কোনো কাস্টম অডিয়েন্স হতে পারে, সেটা আমার লুকালাইকের সোর্স হতে পারে। আচ্ছা, তো সোর্স হিসাবে যে কোনো একটা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করলাম, করার পর আমরা জাস্ট এখান থেকে একটা জিনিস করতে পারি, যে 1 আছে, 2 আছে, 3 আছে, এটাকে একটু বাড়াইতে পারি, কমাইতে পারি। তো এখানে বাড়ানো কমানো যাচ্ছে না, কারণ এখানে আমাকে সোর্স সিলেক্ট করতে হবে, আর এখানে সোর্স আপাতত আমি পাচ্ছি না। আচ্ছা, নর্মালি এখানে এটা আছে ধরেন আমার অন্য আরেকজন ক্লায়েন্টের, আমি এটা সিলেক্ট করলাম, এই যে এই পিক্সেলটা সিলেক্ট করলাম, ওকে। এখানে তো কোনো একটা ইভেন্টও নাই যেটা অ্যাক্টিভেট করা, এগুলো তো আচ্ছা। এখানে আমাদের ইভেন্টগুলো অ্যাক্টিভ থাকতে হবে, তা না কিন্তু হলে হবে না। যেমন আমি এটা পিক্সেল সিলেক্ট করলাম, আর এখানের মধ্যে ইভেন্ট দিলাম পারচেস। এখন পারচেস তো আমার অ্যাক্টিভ করাই নাই ওই ওয়েবসাইটে, সো এই জন্য এখানে একটা প্রবলেম দেখাইতেছে, তাই না? আর এটা হচ্ছে আসলে ওই যে iOS 14.5 এর একটা আপডেট, এটা নিয়ে দেখাইতেছে। এই যে এটা কি হবে, এটা নর্মালি দেখাবে সবাইকে, ইউর লুকালাইক অডিয়েন্স সোর্স may not include some people using iOS 14.5 or later device this size of your। আচ্ছা, এটা হচ্ছে iOS 14.5 নিয়ে একদিন আলোচনা করব, মনে করাই দিয়েন যে ভাই এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। iOS 14.5 আপডেটটা আসলে কি, আর এটা আসলে আমাদের অ্যাডভার্টাইজারদের কি ক্ষতি করছে, আর এটা এড়ানোর জন্য কি করা যাইতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, সোর্স হিসাবে আমাদের একটা পিক্সেল দিতে হবে, তারপরে একটা ইভেন্ট আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। ইভেন্ট চুজ করার পর আমরা এখান থেকে একটা লোকেশন দিতে পারি, কারণ আমাদের যে ইভেন্টটা তৈরি করব আমরা, বা আমাদের যে ওয়েবসাইটের পিক্সেলটা, সেটার মধ্যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর থাকতে পারে, বাট আমরা ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছি না। ধরেন আমরা লোকালাইক অডিয়েন্স চাচ্ছি শুধুমাত্র ইউএসএ, সেক্ষেত্রে আমরা এরকম এখান থেকে ইউজেলে পাচ্ছি না, ইউনাইটেড, এই যে ইউনাইটেড স্টেট দিলেন, দেওয়ার পরে এখান থেকে লোকালাইকটা আপনি 2, 3, 4 এরকম দিয়ে দিলেন। সেইখানে যত বেশি আপনি বাড়াবেন তত বেশি আপনার অডিয়েন্সের সাইজটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনি যত বেশি কমাবেন তত কিন্তু আপনার অডিয়েন্সের সাইজটা কমতে থাকবে। 10%-এ কত, আর এই যে দেখেন
সরি, এটা এইভাবে টান দিলে কমানো যায়, হ্যাঁ। অথবা আমরা এখান থেকে 3ও দিতে পারি, 4ও দিতে পারি, এইভাবেও দিতে পারি। তারপর এখান থেকে আমরা তুলেও দিতে পারি, যেমন 4, এরপরে নিচে গিয়ে 10 সরাই দিলে 10 থেকে চলে আসবে যে 5। তো যত আমরা কমাবো তত বেশি আমাদের ইয়ে হবে। এখানে তো অনেকগুলো হয়ে গেল। তো যত আমরা বাড়াবো তত আমাদের অডিয়েন্সের সাইজটাও বাড়তে থাকবে, যত আমরা কমাবো আমাদের অডিয়েন্সের সাইজটাও কমতে থাকবে। এখানে লেখছি কি দেখেন, a 1% lookalike consists of the people most similar to a lookalike audience source. In increasing the percentage create a bigger broader audience. অর্থাৎ আমরা এখানে পার্সেন্টেজ যত বাড়াবো তত আমাদের অডিয়েন্সের সাইজটা ব্রডার হবে, অর্থাৎ বড় হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে, যত বেশি আমরা এই পার্সেন্টেজটা বাড়াবো, 1 থেকে যত আমরা 10-এর দিকে নিব, তত বেশি আমাদের অডিয়েন্সের সিমিলারিটি কমতে থাকবে। অর্থাৎ 1% যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ, একদম স্পেসিফিকভাবে আমার সাথে আরেকজন যে আছে যার মিলে। অর্থাৎ ধরেন আমি একজন ফ্রিল্যান্সার, আমার সাথে অন্য আরেকজন ফ্রিল্যান্সার একদম হুবহু মিলতেছে, বাট সে আমি না, ঠিক আছে। আমারও মতোই আরেকজন ফ্রিল্যান্সার, সেও ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং, আমিও ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করি। তো এই ক্ষেত্রে তার সাথে আমার যে সাদৃশ্যতা আছে সেটা হচ্ছে 1%-এর ভিতর হতে পারে। এখন আমি যদি এটা বাড়াতে বাড়াতে 10%-এ নিয়ে যাই, সেক্ষেত্রে এরকমটা হতে পারে, যারা যারা ধরেন ফ্রিল্যান্সিং না, যারা যারা টেক রিলেটেড প্রোডাক্ট পছন্দ করে, মানে খুব অল্প পরিমাণে সাদৃশ্যপূর্ণতা আছে, তাদেরকে দেখাবে। যত বেশি বাড়াবেন এটা, তত বেশি অডিয়েন্সের সাইজও বাড়বে, এবং ওই যে ম্যাচিং এর যে বিষয়টা, ম্যাচিংটা খুব কম করবে। যত পার্সেন্টেজ এখানে বাড়াবেন তত ম্যাচিংটা কম করবে এবং অডিয়েন্সের সাইজ বেশি থাকবে। আর যত কম থাকবে এই পার্সেন্টেজটা, তত বেশি আপনার অডিয়েন্সের সাইজ ম্যাচিংটা হবে। বুঝাইতে পারলাম? লোকালাইক অডিয়েন্স। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, লোকালাইক অডিয়েন্সটা কি নতুন অডিয়েন্স নাকি পুরাতন অডিয়েন্স? কেউ কি একটু বলতে পারবেন? নতুন। নতুন। কেন নতুন বলেন তো? কারণ যারা অলরেডি অডিয়েন্স আছে তাদের সিমিলার এরা। ইয়েস, যারা অলরেডি আমাদের অডিয়েন্স এবং আমাদের সিমিলার। আচ্ছা, আমি একটা জিনিস এখানে অ্যাড করি। এগুলো আসলে আমাদের অ্যাড ম্যানেজারের নাই, বাট আমাদের অনেক সময় ক্লায়েন্টদের সাথে চ্যাটিং করার সময় অথবা ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য বা স্ট্র্যাটেজি ফলো করার জন্য আমাদেরকে এই যে 3টা অডিয়েন্স আমরা দেখলাম, এই অডিয়েন্সগুলোকে আরো অন্যান্য নাম ইউজ করা যাইতে পারে, যেমন কোল্ড অডিয়েন্স, হট অডিয়েন্স এবং কোল্ড ওয়ার্ম। এখানে আরেকটা অপশন আর কি থাকতে পারে, নিচ্ছেন, এগুলো নিয়েও রিসার্চ করবেন, হ্যাঁ। এই যে অডিয়েন্সগুলো, কাস্টম লুকালাইক, সেভ অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, আর এই অডিয়েন্সগুলোকে আরও অন্যান্য নামেও নাম ধরে ডাকা যায়, যেমন কোল্ড, ওয়ার্ম এবং হট, বা এগুলার ভিতরে আরও যে অডিয়েন্সগুলো আমরা তৈরি করব বা টার্গেট করব, সেক্ষেত্রে আমাদের কোল্ড, ওয়ার্ম এবং হট নামে আমাদের এগুলাকে আখ্যায়িত করা লাগতে পারে অনেক সময়, বা ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে এগুলো হচ্ছে আমাদের কোল্ড অডিয়েন্স, বা আমি প্রথমে কোল্ড অডিয়েন্স টার্গেট করবো, বাদে ওয়ার্ম, বাদে তারপরে হট, হ্যাঁ। এইগুলা বলার জন্য, কথাবার্তা বলার জন্য, ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমাদেরকে অনেক সময় এইগুলা ইউজ করা লাগতে পারে। কিন্তু আপনি এখানে অ্যাড ম্যানেজারের ভিতরে কখনো কোল্ড অডিয়েন্স নামে কোনো অডিয়েন্স পাবেন না, বা ওয়ার্ম অথবা হট অডিয়েন্স নামে কোনো অডিয়েন্স পাবেন। এগুলো একটা আদার্স টাইপ অফ অডিয়েন্স বলতে পারেন, আমাদের জানার দরকার আছে। এখানে কোল্ড বলতে বুঝাইতেছে যে ঠান্ডা। ঠান্ডা বলতে মানে আমাদের সম্পর্কে যারা মানে চিনে না, জানে না, এবং আমাদের ব্র্যান্ড সম্পর্কে যারা জানে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কোল্ড অডিয়েন্স। মানে কোল্ড অডিয়েন্সটা তৈরি করা হয় কিসের মাধ্যমে?
ইন্টারেস্ট, বিহেভিয়ার্স এবং ডেমোগ্রাফিকের মাধ্যমে আমাদের কোল্ড অডিয়েন্স তৈরি করা হয়। আর ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে কারা তাহলে? যারা আমাদের সম্পর্কে জানে, অর্থাৎ আমাদের ব্র্যান্ড এর আগে দেখছে, কোনো একটা অ্যাড দেখছে, অথবা আমাদের কোনো একটা ভিডিও দেখছে, কোনো একটা ইমেজ দেখেছে, কোনো না কোনোভাবে আমাদের সাথে তারা কানেক্টেড, মানে দেখেছে, এগুলো হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। আর হট তাইলে কি হতে পারে, এনি আইডিয়া? মানে আমাদের সম্বন্ধে সম্পূর্ণ জানে আর কি। যারা আমাদের সাথে কানেক্টেড। যারা আমাদের সাথে কানেক্টেড বা আমাদেরকে চিনে জানে তারা হচ্ছে হট। তাহলে ওয়ার্ম, ওয়ার্ম, তাহলে হটটা কি হইতে পারে? হট একদম গরম, গরম গরম অডিয়েন্স। তো এখানে মানে আমাদের সম্পূর্ণ জানে যে অডিয়েন্স। এই যে কোল্ড অডিয়েন্স, তারপর ওয়ার্ম অডিয়েন্স, তারপর হচ্ছে হট অডিয়েন্স। আচ্ছা, ওয়ার্ম হচ্ছে যারা আমাদেরকে কোনো না কোনোভাবে জানে, আমাদেরকে কল করেছে অথবা আমাদেরকে মেসেজ করেছে অথবা আমাদের সাথে এঙ্গেজ হয়েছে, এগুলো হচ্ছে ওয়ার্ম। আর হট হচ্ছে তারা যারা আমাদের থেকে কোনো প্রোডাক্ট অলরেডি কিনেছে। এ কাস্টম অডিয়েন্স অফ পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর ওয়েবসাইট অর সাপ্লাইড দেয়ার কন্ট্যাক্ট ডিটেলস। এইটা হচ্ছে হট অডিয়েন্স, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইট ভিজিট করে কোনো প্রোডাক্ট কিনছে অথবা কোনো কন্টাক্ট আস বা কোনো কিছুতে আমাদের সাথে তাদের ইনফরমেশন শেয়ার করেছে অথবা তাদের লিড আমার কাছে আছে, আমাদের কাছে আছে, সেটা হচ্ছে হট অডিয়েন্স। মানে যাদের লিড আমাদের কাছে আছে, লিড তো আমরা বুঝি, অর্থাৎ ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা অন্যান্য যে ইনফরমেশন ক্লায়েন্টদের, কাস্টমারদের, এগুলা আছে আমাদের কাছে যারা, তারা হচ্ছে হট অডিয়েন্স। যেমন আপনারা যারা ক্লাস করতেছেন, আপনাদেরকে ধরেন আমি এই কোর্স করানোর আগে নর্মালি এমনি চিনতাম, হ্যাঁ, নাম জানা ছিল বা দেখছি ফেসবুকে, হ্যাঁ, অনেক সময় ছবি ছবি ছাড়ছেন, লাইক শেয়ার করছি, এতটুকুই। তখন কিন্তু আপনারা ছিলেন আমার ওয়ার্ম অডিয়েন্স, ঠিক আছে, বা আমি ছিলাম আপনাদের ওয়ার্ম অডিয়েন্স, এরকমটা হতে পারে। আর যখন আপনাদেরকে আমি চিনতাম না, ধরেন সাইদুর ভাইয়ের সাথে কোর্সের আগের দিন আমার পরিচয়, তাই না সাইদুর ভাই, তখন কিন্তু আপনি আমার জন্য কোল্ড অডিয়েন্স ছিলেন, অর্থাৎ হুট করে আপনার সাথে আমার পরিচয়, আপনি আমার সম্পর্কে কোনো কিছু জানতেন না এর আগে, হুট করে আমার সাথে পরিচয়, হুট করে আপনি কোর্সে জয়েন করলেন। তো ওইটা হচ্ছে কোল্ড অডিয়েন্স ছিলেন তখন। যখন আপনি আমার সাথে কানেক্ট হয়ে গেছেন এবং আমাকে চিনেন, জানেন কিছুটা, এবং আমার পোস্ট দেখেছেন, কোনোভাবে এঙ্গেজ হয়েছেন, সেটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। যখন আপনি কোর্স করার জন্য ফাইনালি ধরেন পেমেন্ট করছেন, আমাকে আপনার ইনফরমেশনগুলো দিছেন, আপনার নাম, ঠিকানা, কি করেন না করেন, পড়াশোনা সম্পর্কে আমাকে বলছেন, আপনার ফর্ম সাবমিট করছেন, আপনার ডাটা এখন আমার কাছে আছে, এখন আপনি আমার হট অডিয়েন্স। বুঝাইতে পারলাম আপনাদের সবাইকে উদাহরণের মাধ্যমে? জি জি। জি। এগুলো আমরা অ্যাডস ম্যানেজারের ভিতরে কোথাও পাবো না, জাস্ট আমাদের বোঝার জন্য বা এগুলো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার সময় বুঝাইতে হবে। এগুলো স্ট্র্যাটেজি ইউজ করার সময় আসলে ইউজ করা হয়, স্ট্র্যাটেজি বানানোর সময়। ওকে, তাহলে এই ছিল আমাদের অডিয়েন্স নিয়ে, ফেসবুক অডিয়েন্সের সব কাহিনী, কাস্টম, লোকালাইক, সেভ। ও, সেভের বিষয়টা আবার বলি। আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করা হয় ওয়েবসাইট, তারপরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে। আর লোকালাইক তৈরি করা হয় কাস্টমের মাধ্যমে, তাই না? আর এই কাস্টম আর এই লোকালাইক আর এই স্পেশালাইট ক্যাটাগরি, এই তিনটা মিলে সেভ অডিয়েন্স তৈরি করা যায়। আবার এটার বাহিরে নর্মালি আমরা ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার্স দিয়েও সেভ অডিয়েন্স তৈরি করতে পারি। বুঝাতে পারলাম? যেমন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আপনি যদি সেভ অডিয়েন্সে দেন, তাহলে কি দেখবেন জানেন? এই অ্যাডস ম্যানেজারে গেলে এখানে আমাদের যে কি দেয়, আমরা এখানে ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার্স এর একটা অপশন আছে না, হয়ে গেল এখান থেকে, এই যে এখান থেকে আমাদের এখানে একটা অপশন আছে না, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার্স, ইন্টারেস্ট দেওয়ার। আর দেওয়ার পরে আমরা যখন নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপে যাওয়ার আগে এখানে দেখা যায় সেভ দিস অডিয়েন্স, অর্থাৎ এই অডিয়েন্সটা পরে ইউজ করার জন্য আমি সেভ করে রাখবো কি না। তো এইটা এখন কাস্টম হতে পারে, লুকালাইক হতে পারে, যে কোনো একটা অডিয়েন্স হতে পারে। এখন আমি যখন এটা সেভ করে দিব, এটা হয়ে যাবে সেভ অডিয়েন্স। বুঝাইতে পারলাম সেভ অডিয়েন্স কি? এখন এখান থেকে যদি সেভ অডিয়েন্স তৈরি করি, তাহলে এই অ্যাকাউন্টের ভিতরে যে অপশনগুলো পাবো, জেন্ডার, তারপরে আপনার এজ, তারপরে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার্স, ঠিক এই জায়গায় সেম অপশনগুলো আমরা পেয়ে যাব সেভ অডিয়েন্স তৈরি করার জন্য। তো
এটা আসলে এক্সট্রা তেমন কিছু না। এখানের মধ্যে হচ্ছে গিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করার অপশন, আর এটা হচ্ছে লোকালাইজ, এটা হচ্ছে স্পেশালাইজ ক্যাটাগরি। হ্যালো, আচ্ছা অডিয়েন্স সম্পর্কে কি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? একটু থাকলে বলতে পারেন। আজকে যে কয়েকটা অডিয়েন্স দেখাইলাম, সেভ অডিয়েন্স যেটা লাস্টে ছিল, অর্থাৎ কাস্টম, লোকালাইজ, স্পেশালাইজ অডিয়েন্স, এই তিনটা মিলে কিন্তু একটা সেভ অডিয়েন্স হয়। আবার নর্মালি এই তিনটার বাহিরে যে আমরা ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার্স দিয়ে তৈরি করি, সেটাও একটা সেভ অডিয়েন্স হতে পারে। অর্থাৎ যে কোনো কিছুকে যখন সেভ করে রাখবো অডিয়েন্সগুলোকে পরবর্তীর জন্য, সেটা হচ্ছে সেভ অডিয়েন্স। আর বাদ বাকিগুলো তো বললাম। আর এই যে কোল্ড, ওয়ার্ম এবং হট। আচ্ছা, এর আগে আরেকদিন কিন্তু অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং সম্পর্কে বলছিলাম। অর্গানিক হচ্ছে নর্মালি বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করে যে আমরা মার্কেটিংটা করি, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের যে রুলস বা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যে মার্কেটিংটা করি, সেটা হচ্ছে অর্গানিক। আর পেইড হচ্ছে কি, যখন আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামকে টাকা খরচ করে যখন অ্যাডটা দিব, বা ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য যখন আমরা গুগলকে টাকা দিব, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এখানে যা আছে সব শেষ করে দিব ইনশাল্লাহ, যদি সম্ভব হয় আর কি। এগুলো প্রবলেম না, আগামী ক্লাসে আমরা এখানে সব শেষ করে দিব। ডোমেন কি, হোস্টিং কি, এখানে যা যা আছে আপনারা একটু এগুলা নিয়ে রিসার্চ করে আইসেন, বা কোনো প্রশ্ন থাকে যদি বলবেন, আর আমি আগামী ক্লাসে এগুলো সব কমপ্লিট করে দেব। আসলে ডোমেন কি, হোস্টিং কি, এগুলা HTTPS কি, HTTP কি, SSL কি, TLS কি, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া আগে থেকে নিয়ে আসবেন, তাহলে আগামী ক্লাসটা খুব সহজেই শেষ করা যাবে। আর আগামী ক্লাসে চেষ্টা করবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার। যদি আপনারা এগুলো সম্পর্কে বলতে পারেন, সবাই আগে থেকে রেডি করে নিয়ে আসতে পারেন সব কিছু, আর যদি আমাকেই বলে দিতে হয় আগে সব কিছু, তাহলে এখানে কিছু সময় যাবে। তারপরে চেষ্টা করবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক। অডিয়েন্স সম্পর্কে বুঝলাম, এটা অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল আজকের এই অডিয়েন্সের বিষয়টা। মানে একটা ক্লাসে আমাদের পুরা যতগুলা অডিয়েন্স তৈরি করা যায় বা কি কি ধরনের অডিয়েন্স আছে, সেই সবগুলো আমরা শিখলাম। আর এগুলা বাসার হোমওয়ার্ক থাকলো, গ্রুপে দিবেন। আর আজকের মতো বিদায় নিতে হবে, কারণ গলাটা খুব ব্যথা করতেছে এক সাইডে, টনসিলটা। একটা প্রশ্ন। জি জি, বলেন তারপরে। আমাদের তো বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়েছে না এখন, হ্যাঁ, না বিজনেস, প্র্যাকটিস করবো কিভাবে এটা অ্যাডস অ্যাকাউন্ট? না, এটার জন্য তো আমাদের বিজনেস অ্যাকাউন্ট লাগবে না। তো এই যে আমাদের ফেসবুকে যাব, যাওয়ার পরে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট পাবো না? এটা করার জন্য এই যে অডিয়েন্স, এই জায়গায় আসার জন্য আমাদের কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের দরকার নেই। আমরা জাস্ট অ্যাডস অ্যাকাউন্টে যাব। আর অ্যাডস অ্যাকাউন্টে যদি আমরা যাইতে পারি, অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে যাব? ফেসবুকে যাব, বাম পাশে দেখবো যে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন, সেটাতে ক্লিক করব, আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। পার্সোনাল অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে এই অপশনটা পেয়ে যাব। নতুন অবস্থায় আসার পর এরকম পাবেন না। নতুন অবস্থায় আসার পর আপনারা এখান থেকে এরকমটা পাবেন। এরকমটা আমি দেখাচ্ছি। এটা তো মানে পুরাতন একটা ক্লায়েন্টের, হ্যাঁ, তারা তাদের এখানে আরো 2-3টা অডিয়েন্স তৈরি করা আছে। আপনি যখন নতুন যাবেন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, যখন অডিয়েন্সের মধ্যে যাবেন, তখন এরকমটা পাবেন, আমি দেখাচ্ছি। আর আবারও বলে দিচ্ছি এটা কোন জায়গায় পাবেন। এই যে অ্যাডস ম্যানেজার ওপেন করার পর বাম পাশে অল টুলস, ক্লোজ, এই যে অল টুলস থেকে, এই অল টুলস থেকে আপনি এখানে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে অডিয়েন্সেস নামে একটা অপশন পাবেন। সো এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আজকে ক্লাসে যা যা দেখাইছি, কি কি দেখাইলাম, এই যে 3, 4, 5, 6, 7, এই 5-7টা জিনিস আপনাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে হবে অডিয়েন্স নিয়ে। আর এই অডিয়েন্স নিয়ে যদি আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পড়াইতে পারবেন খুব সহজে। কারণ ক্লায়েন্টদেরকে নিউ নিউ স্ট্র্যাটেজি আপনি বলতে পারবেন যে আমি হট অডিয়েন্স, প্রথমে কোল্ড অডিয়েন্স টার্গেট করবো, পরে ওয়ার্ম, পরে হট, তারপরে আমি লোকালাইক অডিয়েন্স তৈরি করতে পারি, কাস্টম অডিয়েন্স তৈরি করে লোকালাইক অডিয়েন্সও তৈরি করবো, করে টার্গেট করবো। মানে বিভিন্ন নতুন নতুন কথাবার্তা আপনি ক্লায়েন্টের সাথে বলতে পারবেন, যেগুলো দেখা গেছে আপনার কম্পিটিটর হয়তো বলতেছে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট কনভার্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে।
সো এই 5টা বা 7টা যে অডিয়েন্সের অপশন আমরা দেখলাম, এগুলা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে রিসার্চ করবেন এবং প্রত্যেকটা তৈরি করার জন্য কি কি অপশন আছে, যেমন আমার এই যে কাস্টম অডিয়েন্স, এটার ভেতরে আমি আর অনেকগুলা অপশন ঢুকাইতে পারতাম। যেমন এখানে দিতে পারতাম ওয়েবসাইট, তারপরে দিতে পারতাম ভিডিও, তারপরে দিতে পারতাম ফেসবুক পেজ, তারপরে দিতে পারতাম ইনস্টাগ্রাম, অর্থাৎ কি কি মাধ্যম আছে অ্যাড করার, মানে কাস্টম অডিয়েন্স। এগুলো দিলে আমার এটা কিন্তু আরো অনেক বড় হইতো। তো আমি জাস্ট হেডলাইনগুলো রাখছি, বাদবাকিগুলো তো আপনাদেরকে বলে দিলাম। আপনারা বাসায় সুন্দর করে ডাটা অ্যানালিস্টে এগুলো লিস্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের কাজ করার ক্ষেত্রে খুব সহজে এগুলো জাস্ট এক্সপান্ড করবেন, দেখবেন যে একটার পর একটা লিস্টে চলে আসছে। বুঝতে পারলাম? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, জি, আমার অন্য একটা প্রশ্ন। একটা কি বলেন? এটা আমাদের ক্লাসের প্রাসঙ্গিকের বাইরে। আচ্ছা, যদি পার্সোনাল হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে অথবা ইয়া করেন, সমস্যা না, নাই। পার্সোনাল না। কেউ বলেন, সমস্যা নাই। তাহলে কি লিঙ্কডইনের ক্ষেত্রে কিভাবে আমাদের টার্গেটেড অডিয়েন্স পাবো? টার্গেটেড অডিয়েন্স? ও আচ্ছা, সমস্যা নাই। লিঙ্কডইন সম্পর্কে আলাদা একদিন ক্লাস নিব। লিঙ্কডইনে একটা প্রফেশনাল সাইট, এটা সম্পর্কে আমি আলাদা একদিন ক্লাস নিব। আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা এখানে কানেক্ট হয়ে নেবেন আমার সাথে। আমি আমারটা দেখাচ্ছি। আমার এটা হচ্ছে আমার লিঙ্কডইন। তো এই লিঙ্কডইন কিন্তু অনেক বড় মানের একটা প্ল্যাটফর্ম বা অনেক প্রফেশনাল মানের একটা প্ল্যাটফর্ম, যেটাতে কিন্তু আমরা খুব সহজে ক্লায়েন্টও ম্যানেজ করতে পারি, ক্লায়েন্ট এখান থেকে জোগাড় করতে পারি চাইলে। এটা আমরা আমাদের কোর্স বা আমাদের মানে সিলেবাস শেষ হওয়ার পরের এক সময় আমরা লিঙ্কডইন, টুইটার এগুলা মানে মার্কেটিং নিয়ে একদিন বসবো, এটা নিয়ে শিখবো। এটা হচ্ছে আমার লিঙ্কডইন, এই যে আরিফিন সাগর, এটা লিখলে কিন্তু পেয়ে যাবেন। যারা যারা ইয়ে করেন নাই, কানেক্টেড না, জাস্ট এখান থেকে কানেক্ট হয়ে যাবেন। বুঝতে পারলাম? তারপর লিঙ্কডইনের কিন্তু অনেক স্ট্র্যাটেজি আছে, কিভাবে নতুন নতুন পার্সনদের সাথে কানেক্ট হতে পারেন বা কি করলে তারা আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝতে হবে। বা আপনি একজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে সে অ্যাকসেপ্ট করবে কি না, এটারও কিন্তু অনেক স্ট্র্যাটেজি আছে। যেমন এই যে দেখেন এখানে, এই যে দেখেন, এই যেগুলো কিন্তু বাহিরের, এই যে এরা কিন্তু, এদেরকে কিন্তু আমি চাইলে ক্লায়েন্ট বানাইতে পারি। হ্যাঁ, এই যে এগুলো রিয়েল এস্টেট ব্রোকার বা এদের রিয়েল এস্টেট বিজনেস আছে, এক একজন এক এক ধরনের বিজনেস আছে, যাই হোক। তো এদেরকে আমি মানে আমার ফ্রেন্ড আমি কিভাবে বানাইলাম বা আমার কানেকশনে কিভাবে অ্যাড করলাম, এগুলোর কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। আপনি যদি নর্মালি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করে বসে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে চিনে না জানে না। তাদের সাথে কানেক্ট হওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করতে হবে। এগুলো নিয়ে পরে আলোচনা করবো একদিন। আপনি যেটা প্রশ্ন রাখছেন এটা পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এটা আলাদা একটা ক্লাসে বলবো। তাহলে আর তো কোনো প্রশ্ন নাই, আজকের মতো বিদায় নিতে পারি, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আজকে এখানেই, কারণ গলাটা একটু ব্যথা করতেছে, তা না হলে আর একটু বুঝাইতাম আর কি। হ্যাঁ, তো আল্লাহ হাফিজ।